আসসালামু আলাইকুম। আমরা এসএসসি ও এইচএসসি পদার্থ বোর্ড বইয়ের অধ্যায়ভিত্তিক আলোচনা সহ উদ্দীপক সমাধানের কৌশল নিয়ে নিয়মিত ভিডিও আপলোড করে থাকি। নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমরা দেখব এসএসসি পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি। এই গতি অধ্যায়ের কিছু আলোচনা আমরা করব। আমি শুরুতেই দেখব যে স্থিতি। গতি অধ্যায়ের মধ্যে আছে যে স্থিতি কি ও গতি কি। আমরা স্থিতি এর সংজ্ঞাটা যদি দেখি, সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে না, তখন ওই বস্তুকে স্থিতিশীল বা স্থির বস্তু বলে, আর এই অবস্থান অপরিবর্তিত থাকাকে বলে স্থিতি। যদি মনে করি যে একটি বস্তু এখানে আছে, বস্তুর নাম দিলাম আমি এ। এই বস্তুটি সময়ের পরিবর্তনের সাথে যদি এর অবস্থানের পরিবর্তন না ঘটে, অর্থাৎ এই বস্তুটি যদি এই বিন্দুটি থেকে যায়, তাহলে এর অবস্থানের কোনো পরিবর্তন না হলে এই বস্তুটির এই অবস্থাকে আমরা বলি বস্তুটি স্থির রয়েছে। আর এই স্থির অবস্থান অপরিবর্তিত থাকাকে বলবো আমরা স্থিতি। তাহলে সংজ্ঞাটা হচ্ছে, সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে না, তখন ওই বস্তুকে স্থিতিশীল বা স্থির বস্তু বলে, আর এই অবস্থান অপরিবর্তিত থাকাকে বলে স্থিতি। তার মানে এই বস্তুটি এই বিন্দুতে থাকলে যদি এই বিন্দুটি থেকে যায়, তাহলে একে বলবো আমরা স্থিতি। তারপর যদি দেখি যে গতি, আমরা গতির সংজ্ঞাটা যদি দেখি যে গতি কি, তাহলে ঠিক সংজ্ঞাটা এরকমই। গতির সংজ্ঞাটা স্থিতির সংজ্ঞার মতোই। সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে, তখন তাকে গতিশীল বস্তু বলা হয়, আর অবস্থানের এই পরিবর্তনের ঘটনাকে বলে গতি। যদি আমি মনে করি একটা বস্তু, এই বস্তুটি সময়ের পরিবর্তনের সাথে যদি সে এই বিন্দুতে চলে আসে, অর্থাৎ অবস্থানের পরিবর্তন ঘটে, তখন তাকে আমরা বলি যে বস্তুটি গতিশীল রয়েছে, সুতরাং গতিশীল বস্তু। আর গতিশীল বস্তুর এই অবস্থা বজায় থাকাকে আমরা বলি গতি। তাহলে স্থিতি ও গতি এই বিষয়টি খুব সহজে বোঝা গেল। তারপর আমাদের আরেকটি জিনিস বুঝতে হবে, এটি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গ বিন্দু কি। প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গ বিন্দু কি। এই প্রসঙ্গ কাঠামো আমরা যদি দেখি যে প্রসঙ্গ কাঠামোটি কি, এই প্রসঙ্গ কাঠামো বলতে আমরা যে বিষয়টি বুঝবো, যে দৃঢ় বস্তুর সাথে তুলনা করে আমরা অন্য কোনো বস্তুর অবস্থান ও স্থিতি, গতি ইত্যাদি নির্ণয় করি, তখন তাকে প্রসঙ্গ কাঠামো বলা হয়। অর্থাৎ আমরা যদি এই একটি স্থানাঙ্ক ব্যবস্থা, এই মূল বিন্দুর সাপেক্ষে যদি আমরা অন্য একটি বিন্দুর অবস্থান অর্থাৎ পি বিন্দুর অবস্থান যদি নির্ণয় করি, তাহলে এর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই। তাহলে মূল বিন্দুর সাপেক্ষে আমরা অন্য কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করছি, তাহলে এই যে এক্স এবং ওয়াই, এই দুটি অক্ষের সম্মিলিত যে একটা কাঠামো তৈরি হয়েছে, এটিকে মূলত আমরা বলবো প্রসঙ্গ কাঠামো। এই প্রসঙ্গ কাঠামো স্থির হতে পারে, গতিশীল হতে পারে, এবং এই প্রসঙ্গ কাঠামোটি যে কোনো বস্তুই হতে পারে, অর্থাৎ একটি ঘাস হতে পারে, একটি এই অন্য কোনো বস্তু হতে পারে, একটি ট্রেন হতে পারে, যে কোনো বস্তুই এই প্রসঙ্গ কাঠামো হিসেবে হতে পারে। তাহলে কোনো বস্তু সাপেক্ষে অন্য একটি বস্তুর যে অবস্থান যে নির্ণয় করব আমরা, এই অবস্থান নির্ণয়, এই যে বস্তুর সাপেক্ষে আমরা নির্ণয় করব, সেই বস্তুটি মূলত বলা হয় প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গ বিন্দু। এটি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা অনেক সময় এসে থাকে। এখন আমরা দেখব আপেক্ষিক গতি। আপেক্ষিক গতি হচ্ছে একটি চলমান বস্তুর সাপেক্ষে অন্য কোনো বস্তুর যে গতি চিন্তা করা হয় বা কল্পনা করা হয়, সেটি মূলত হচ্ছে আপেক্ষিক গতি। এখন আমরা দেখব একটি জ্ঞানমূলক প্রশ্ন, মহাবিশ্বের সকল গতি আপেক্ষিক, সকল স্থিতি আপেক্ষিক, পরম নয় কোনো গতি বা পরম নয় কোনো স্থিতি। আসলে আমাদের বুঝতে হবে যে মহাবিশ্বের সবকিছুই হচ্ছে গতিশীল। যেহেতু একটি বস্তু গতিশীল নাকি স্থির, সেটি বোঝার জন্য আমাদের একটি এই স্থির বস্তু দরকার, অর্থাৎ পরম স্থির বস্তু দরকার। আমরা যদি মনে করি এই গাড়িটি গতিশীল, তাহলে এই গাড়িটি যদি আমরা গতিশীল মনে করি, তাহলে একটি স্থির গাছ চিন্তা করতে হবে। ধরলাম আমরা এখানে একটা গাছ আছে, এই গাছটি হচ্ছে স্থির, এই স্থির গাছের সাপেক্ষে এই গাড়িটি গতিশীল, তাহলে এই গাড়ির গতি বোঝার জন্য আমাদের একটি স্থির বস্তু এর প্রয়োজন হয়। কিন্তু প্রকৃতপক্ষে এই পৃথিবীর কোনো কিছুই স্থির নয়। যেহেতু কোনো কিছুই স্থির নয়, যেহেতু পৃথিবীটিও গতিশীল, তাহলে এই গাছটি যেহেতু গতিশীল, তাহলে প্রকৃতপক্ষে পরম স্থির কোনো বস্তু পাওয়া সম্ভব নয়। এজন্য আমরা
পরম যেহেতু স্থির কোনো বস্তু পাওয়া সম্ভব নয়, তাহলে স্থির বস্তুর সাপেক্ষে যেহেতু গতি চিন্তা করা হয়, সুতরাং পরম গতি বলতে কোনো কিছু নেই। এজন্য প্রশ্নে বলা হচ্ছে মহাবিশ্বের সকল গতি আপেক্ষিক, সকল স্থিতি আপেক্ষিক, পরম নয় কোনো গতি বা পরম নয় কোনো স্থিতি। অর্থাৎ একটি বস্তু প্রকৃতপক্ষে স্থির আছে এ কথা বলা যাবে না, কারণ পৃথিবী যেহেতু গতিশীল সেহেতু বস্তুটি গতিশীল, এবং একটি বস্তু প্রকৃতপক্ষে গতিশীল আছে সেটিও বলা যাবে না, কারণ কোনো কিছুই পরম গতিশীল নয়, বরং আমাদের কাছে আপাতত দৃষ্টিতে গতিশীল মনে হবে। এই জন্য মহাবিশ্বের সকল গতি আপেক্ষিক ও সকল স্থিতি আপেক্ষিক, পরম নয় কোনো গতি বা পরম নয় কোনো স্থিতি। এই প্রশ্নটির উত্তর এভাবে লেখা যাবে। আমি যদি সেটি পরিষ্কার করে আবার বলি, তাহলে সেটি এরকম ভাবে বলা যায়, পরম স্থিতিশীল প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর গতিকে পরম গতি বলি, কিন্তু এ মহাবিশ্বের এমন কোনো প্রসঙ্গ বস্তু পাওয়া সম্ভব নয় যা প্রকৃতপক্ষে স্থির রয়েছে, কারণ পৃথিবী প্রতিনিয়ত সূর্যের চারদিকে ঘুরছে, সূর্যও তার গ্রহ উপগ্রহ নিয়ে ছায়াপথে গতিশীল। কাজেই আমরা যখন কোনো বস্তুকে স্থিতিশীল বা গতিশীল বলি, তা আমরা কোনো আপাত স্থিতিশীল বস্তুর সাপেক্ষে বলে থাকি। কাজে আমরা বলতে পারি এই মহাবিশ্বের সকল স্থিতি আপেক্ষিক, সকল গতি আপেক্ষিক, কোনো গতি পরম নয়, পরম নয় কোনো স্থিতি। এতটুকু লিখতেই আমাদের এই প্রশ্নের উত্তরটি হয়ে যাবে। এখন আমরা দেখব বিভিন্ন প্রকার গতি। এর মধ্যে প্রথমে হচ্ছে রৈখিক গতি। রৈখিক গতি রৈখিক গতি এর সংজ্ঞাটা আমরা এরকম ভাবে দিতে পারি, কোনো বস্তুর গতি যদি একটি সরল রেখা বরাবর হয় তাহলে সেই বস্তুর গতিকে রৈখিক গতি বলা। তার মানে একটি বস্তু যদি আমাদের একটি সরলরেখা বরাবর যদি চলতে থাকে, তাহলে এই বস্তুর যে একটা গতি, এই গতিকে আমরা বলবো সরলরৈখিক গতি। যেমন উদাহরণ হিসেবে বলা যায়, একটি সোজা রাস্তায় একটি সাইকেলের গতি বা সোজা রাস্তায় একটি গাড়ির গতি হচ্ছে সরলরৈখিক গতি বা রৈখিক গতি এর উদাহরণ। তারপর আমরা যদি দেখি যে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি, এই ঘূর্ণন গতির সংজ্ঞাটা যদি আমরা দেখি, ঘূর্ণন গতি এর সংজ্ঞাটা বোঝার আগে আমরা একটা চিত্রের একটু সহায়তা নেব। মনে করি এটি একটি ফ্যান। এই ফ্যানের এটি হচ্ছে ঘূর্ণন বিন্দু, অর্থাৎ একটি নির্দিষ্ট বিন্দু। নির্দিষ্ট বিন্দু থেকে এক্ষেত্রে অসংখ্য কণা আছে, ফ্যানের পাখার মধ্যে অসংখ্য কণা আছে। আমরা একটি কণা বিবেচনা করি যেটা দূরত্ব হচ্ছে x1। তাহলে এই বিন্দুকে কেন্দ্র করে এই x1 কণাটি সবসময় সর্বদা সমান দূরত্ব বজায় রেখে সে তার দিকে কিন্তু ঘুরবে। তাহলে এই ঘূর্ণন গতির সংজ্ঞাটা আমরা এইভাবে বলতে পারি, একটি নির্দিষ্ট বিন্দু বা একটি নির্দিষ্ট রেখাকে অক্ষ করে কোনো বস্তু কণার সকল কণা একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে, অর্থাৎ এক্ষেত্রে দূরত্ব ছিল x1, নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বস্তুটির সকল কণা যদি ঘুরতে থাকে, তাহলে এই গতিকে আমরা বলবো ঘূর্ণন গতি। তার মানে এক্ষেত্রে যদি x1 দূরত্ব হয় এবং অন্য আরেকটি কণা যদি আমরা এটা চিন্তা করি, তাহলে এই কণার দূরত্ব কিন্তু আমাদের হবে x2। সেক্ষেত্রে সেটি এই x2 দূরত্ব বজায় রেখে এই চারদিকে ঘুরতে থাকবে। তাহলে সংজ্ঞাটি হবে এরকম যে একটি নির্দিষ্ট বিন্দু বা একটি রেখাকে কেন্দ্র করে ওই বস্তু কণার সকল কণা সমান দূরত্ব বজায় রেখে যদি এই চারদিকে ঘুরতে থাকে, তাহলে এই গতিকে আমরা বলবো ঘূর্ণন গতি। এবং এর উদাহরণ হিসেবে বলা যায় ঘড়ি কাঁটার গতি, বিভিন্ন বৈদ্যুতিক পাখার গতি ইত্যাদি হচ্ছে ঘূর্ণন গতি। সংজ্ঞাটা যদি আমি আবারও বলি, সেটি হচ্ছে যখন কোনো বস্তু কোনো নির্দিষ্ট বিন্দু বা রেখা থেকে বস্তু কণাগুলোর দূরত্ব অপরিবর্তিত রেখে ওই বিন্দু বা রেখাকে কেন্দ্র করে ঘুরে, তখন সে বস্তুর গতিকে ঘূর্ণন গতি বা বৃত্তাকার গতি বলে। তারপর হচ্ছে আমাদের চলন গতি। আমরা চলন গতির সংজ্ঞাটা এইভাবে দিতে পারি, কোনো বস্তু যদি এমনভাবে চলতে থাকে যাতে করে বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে ওই গতিকে চলন গতি বলে। তাহলে চলন গতির আমরা একটু একটা চিত্রের সহায়তা নিই। মনে করলাম যে এটি একটি বস্তু, এটা একটি বস্তু বা ইট, এটা একটা ইট। এই ইটের অসংখ্য কণা দ্বারা গঠিত। এক্ষেত্রে দুইটা কণা ধরলাম, এটি হচ্ছে এক্স কণা এবং এটি হচ্ছে ওয়াই কণা। এবং ইটটিকে যদি আমরা এখান থেকে ধাক্কা দিয়ে, এখান থেকে এফ বলে ধাক্কা দিয়ে যদি ইটটিকে আমরা এদিকে নিয়ে আসি, তাহলে এই
এক্স কণাটি যতটুকু সামনে অগ্রসর হবে ঠিক ওয়াই কণাটিও ঠিক ততটুকু সামনে অগ্রসর হবে, কারণ ইট হচ্ছে কঠিন পদার্থ। যদি তাকে ধাক্কা দিয়ে যদি সোজা আমরা নিয়ে আসি তাহলে এক্স কণা যতটুকু সামনের দিকে যাবে ওয়াই কণাটা ঠিক ততটুকু সামনের দিকে যাবে। এই জন্য সংখ্যাটি এভাবে বলা যাবে, কোনো বস্তু যদি এমনভাবে চলতে থাকে যাতে করে বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে সে গতিকে আমরা বলবো চলন গতি। যেমন আমরা ইট অথবা একটি বই বা অন্য কোনো বস্তুকে ধাক্কা দিয়ে ঠিক সোজাসুজি নিয়ে যাই, তখনই সেটি মূলত হয় আমাদের চলন গতি। তারপর আমরা দেখব যে পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতির সংজ্ঞার আগে আমরা একটি চিত্র দেখে নিতে পারি। যদি একটি চিত্র দেখি, আমরা মনে করলাম যে এটি একটি ঘড়ি। এই ঘড়িটির এটি হচ্ছে সেকেন্ডের কাঁটা। আমি এই কাঁটার নাম দিলাম সেকেন্ডের কাঁটা। এই সেকেন্ডের কাঁটাটি আমাদের এই 12 বিন্দুটিকে, অর্থাৎ এই বিন্দুটি যদি আমাদের 12 হয়ে থাকে, এই 12কে সে 60 সেকেন্ড পর পর এই 60 সেকেন্ড পর পর সে 12কে অতিক্রম করবে। অর্থাৎ আমরা বলতে পারি যে 60 সেকেন্ড পর পর সে 12কে অতিক্রম করবে। এই সেকেন্ডের কাঁটাটি 60 সেকেন্ড পর পর 12কে অতিক্রম করবে এবং বারবার একই দিকে, তার দিকটা হবে কিন্তু বারবার একই দিকে, অর্থাৎ এই একই দিকে তার দিকটা হবে। তাহলে আমরা বলতে পারি পর্যাবৃত্ত গতির সংজ্ঞাটা এরকম যে কোনো গতিশীল বস্তু কণার, অর্থাৎ এই সেকেন্ডের কাঁটাটি একটি গতিশীল বস্তু কণা, কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে এটি তার গতিপথের একটি নির্দিষ্ট বিন্দুকে, অর্থাৎ এই যে 12কে একটি নির্দিষ্ট সময় পর পর, তার মানে 60 সেকেন্ড পর পর বারবার একই দিক থেকে অতিক্রম করে, তাহলে এই গতিকে আমরা বলবো পর্যাবৃত্ত গতি। আমাদের মনে রাখতে হবে পর্যাবৃত্ত গতি বৃত্তাকার বা উপবৃত্তাকার এবং সরলরৈখিকও হতে পারে। তাহলে সংজ্ঞাটি যদি আমি আবারও বলি, সেটি হচ্ছে কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে এটি এর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তাহলে সেই গতিকে পর্যাবৃত্ত গতি বলে। এবং এটি উদাহরণ হতে পারে ঘড়ির কাঁটার গতি, সূর্যের চারদিকে পৃথিবীর গতি। পর্যাবৃত্ত গতি বৃত্তাকার, উপবৃত্তাকার ও সরলরৈখিক হতে পারে। এখন আমরা দেখব স্পন্দন গতি বা দোলন গতি বা কম্পন গতি। এই স্পন্দন গতি, দোলন গতি ও কম্পন গতি এর তিনটি নাম। এখন স্পন্দন গতি এটি বোঝার আগে, সংজ্ঞাটি বোঝার আগে আমরা একটি যদি চিত্র দেখে নেই, তাহলে চিত্রটি যদি আমরা এরকম মনে করি যে এটি একটি সরল দোলক, সরল দোলকের একটি বব, একটি সুতার সাহায্যে একটি বস্তুকে যদি আমরা ঝুলিয়ে দিই তখন এটিকে বলা হয় সরল দোলক। এবং এই সরল দোলককে যদি আমরা থিটা কোণ করে, এই যে থিটা কোণ করে এই ববটিকে আমরা এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে আসলাম, অর্থাৎ এদিক থেকে ববটিকে এদিকে নিয়ে আসলাম। যদি এদিক থেকে ববটিকে থিটা কোণ করে আমরা এদিকে নিয়ে আসি, নিয়ে এসে যদি এখান থেকে ছেড়ে দেই, তাহলে এই ববটি বি বিন্দু থেকে সি বিন্দুতে চলবে, আবার সি থেকে বিতে আসবে, তাহলে এইভাবে দুলতে থাকবে। তাহলে এইভাবে যদি দুলতে থাকে তাহলে এই ধরনের গতি মূলত স্পন্দন গতি বা দোলন গতি বা কম্পন গতি। আমরা যদি চিন্তা করি যে বি থেকে সিতে বস্তুটি আসতে, অর্থাৎ শুরুতে এদিকে আসতে তার সময় যদি লাগে 1 সেকেন্ড, এবং সি থেকে বিতে আসতে তার সময় লাগবে আমাদের 1 সেকেন্ড। এক্ষেত্রে বস্তুটি একবার এদিকে এবং অন্যবার তার বিপরীত দিকে আসতে মোট সময় লাগছে 2 সেকেন্ড। তাহলে একটি বস্তু একবার এদিকে এবং অন্য একবার যদি এদিকে আসে, তাহলে একবার এদিকে আসা এবং অন্যদিকে যাওয়া, এই দুটিকে মিলে যে সময় লাগে তাকে মূলত বলা হয় পর্যায়কাল। অর্থাৎ পর্যায়কালের ক্ষেত্রে টি সমান হচ্ছে আমাদের 2 সেকেন্ড। যে সরল দোলকের দোলনকাল 2 সেকেন্ড তাকে আবার সেকেন্ড দোলক বলা হয়, তার মানে এটি হচ্ছে সেকেন্ড দোলক। এখন কথা হচ্ছে স্পন্দন গতি বা দোলন গতি বা কম্পন গতি কি। এই সংজ্ঞাটি যদি আমরা এরকম ভাবে বলি যে কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে এটি পর্যায়কালের অর্ধেক সময় ধরে একদিকে, অর্থাৎ এই 1 সেকেন্ডে একদিকে, এবং পর্যায়কালের বাকি অর্ধেক সময় ধরে ঠিক তার বিপরীত দিকে যদি চলতে থাকে, তাহলে এরূপ গতিকে স্পন্দন গতি, দোলন গতি বা কম্পন গতি বলা হয়। তার মানে এই সরল দোলকের গতি হচ্ছে স্পন্দন গতি, দোলন গতি বা কম্পন গতি। এছাড়া আমরা কম্পন গতির আরো উদাহরণ হিসেবে বলতে পারি যে কম্পনশীল সুর-শোলাকার গতি হচ্ছে এই আমাদের কম্পন গতি বা স্পন্দন গতি, এবং গিটারের যে তার, এই গিটারের তারের গতি হচ্ছে স্পন্দন গতি বা কম্পন গতি। আমরা সুর-শোলাকা যদি চিন্তা করি যে এরকম একটি সুর-শোলাকা, এই সুর-শোলাকা এটা হচ্ছে আমাদের বাহু এবং এটি হচ্ছে হাতল, এই দুটি হচ্ছে বাহু। আমরা যদি এই হাতলকে ধরে এই বাহুর মধ্যে যদি আঘাত করি, তাহলে এই বাহুগুলো কাঁপতে থাকবে, অর্থাৎ বাহুগুলো কাঁপতে থাকবে, এইরকম ভাবে বাহুগুলো কাঁপতে থাকবে।
তো বাহুগুলি যখন কাঁপতে থাকবে, একবার বাহুটা এদিকে যাবে এবং অন্যবার এদিকে আসবে, তাহলে বারবার এদিক সেদিক করতে থাকবে। এই জন্য এক্ষেত্রেও এটি একবারে একদিকে এবং অন্যদিকে কিছুক্ষণ পর আবার অন্যদিকে যাবে, একদিকে এবং অন্যদিকে যাবে। এই জন্য এই গতিটি হচ্ছে মূলত সুরশলাকার যে গতি, এটিও মূলত হচ্ছে স্পন্দন গতি বা দোলন গতি। আমরা সংজ্ঞাটা যদি এরকম ভাবে আরেকবার বলি, যে পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে, তবে এর গতিকে স্পন্দন বা দোলন বা কম্পন গতি বলে। স্কেলার রাশি এর সংজ্ঞাটি হচ্ছে, যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয়, দিকের কোনো প্রয়োজন হয় না, তাদেরকে বলা হয় স্কেলার রাশি। যেমন দৈর্ঘ্য, দ্রুতি, কাজ, শক্তি, সময়, তাপমাত্রা ইত্যাদি হচ্ছে আমাদের স্কেলার রাশির উদাহরণ। কারণ এগুলো পরিমাপ করার সময় শুধু মান লাগে। আমি যদি বলি যে আমার ভর 50 কেজি, তাহলে আমরা শুধু লিখবো m সমান 50 কেজি। সেক্ষেত্রে শুধু এই মানটুকু বললে আমাদের হয়ে যাচ্ছে, এর দিক নির্দেশনের কোনো প্রয়োজন হচ্ছে না। অর্থাৎ আমার ভর পূর্ব দিকে বা পশ্চিম দিকে বা উত্তর দিকে 50 কেজি, এটি দিক উল্লেখ করার প্রয়োজন নেই, শুধু মান দ্বারা বোঝা যাচ্ছে। এই জন্য এগুলো হচ্ছে আমাদের স্কেলার রাশি। তাহলে যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয়, দিক নির্দেশনের প্রয়োজন হয় না, তাদেরকে স্কেলার রাশি বলা হয়। স্কেলার রাশির আরেকটি নাম হচ্ছে অদিক রাশি। আমাদের মনে রাখতে হবে অদিক রাশি, অর্থাৎ এর কোনো দিক নেই, এটি হচ্ছে অদিক রাশি। এবং পরে যদি আমরা দেখি যে ভেক্টর রাশি, ভেক্টর রাশি, তাহলে ভেক্টর রাশির সংজ্ঞাটি হচ্ছে, যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন, তাদেরকে বলা হয় ভেক্টর রাশি। যেমন আমি যদি বলি যে একটি গাড়ির বেগ পূর্ব দিকে 2 মিটার পার সেকেন্ড, তার মানে একটি গাড়ির বেগ হচ্ছে পূর্ব দিকে 2 মিটার পার সেকেন্ড। এ থেকে বোঝা যাচ্ছে যে গাড়িটি পূর্ব দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে সে চলতেছে। সুতরাং এক্ষেত্রে বস্তুটির বেগ কোন দিকে 2 মিটার পার সেকেন্ড, সেটি কিন্তু আমাদের জরুরি, পূর্ব দিকে নাকি পশ্চিম দিকে। এই জন্য অবশ্যই বেগ হচ্ছে ভেক্টর রাশি, এই জন্য আমরা বেগকে ভেক্টর রাশি বলি। আবার ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য আমরা অনেকভাবে প্রকাশ করে থাকি। ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য উপরে তীর চিহ্ন, অথবা উপরে একটি দাগ, অথবা নিচে একটি দাগ, অথবা আমরা এই বোল্ড হরফের অক্ষর মানে মোটা হরফের অক্ষর এ, এটি হচ্ছে ভেক্টর। অথবা আমরা কোনো এই ভেক্টরের উপর টুপি চিহ্ন দিয়েও ভেক্টরকে প্রকাশ করে থাকি। অনেকভাবে ভেক্টরকে প্রকাশ করতে হয়। তো যাই হোক, আমরা এই ভেক্টর রাশি কোনগুলো আমরা একটা ছন্দের মাধ্যমে একটু বুঝে নিব যে ভেক্টর রাশি কোনগুলো। এই ছন্দটি আমরা একটু দেখে নিই। যে আমরা যদি দেখি যে ভেক্টর রাশিগুলো কোনগুলো, আমি একটি ছন্দ যদি লিখি, ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে, ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে। আমরা এই ছন্দের মাধ্যমে আমরা বুঝে নিব যে ভেক্টর রাশি কোনগুলো। এক্ষেত্রে ভবেতে হচ্ছে আমাদের ভরবেগ, ভরবেগ অর্থাৎ ভরবেগ হচ্ছে ভেক্টর রাশি। তারপর শতে হচ্ছে সরণ, তারপর বতে হচ্ছে বল, পথ হচ্ছে পৃষ্ঠটান, পৃষ্ঠটান, পৃষ্ঠটান অর্থাৎ টান এবং বল একই জিনিস, এই জন্য পৃষ্ঠটান। এটি হচ্ছে পানির ক্ষেত্রে পৃষ্ঠটান হয়, অর্থাৎ তরল পদার্থের ক্ষেত্রে পৃষ্ঠটান আছে। এই পৃষ্ঠটান ভেক্টর রাশি। অয়তে আসলেও একটু ভিন্ন রকম ভাবে আমরা বুঝবো। অয়তে মূলত আমরা বুঝবো ওজন, হয়তো ওজন, ওজন ভেক্টর রাশি। ততে আমরা বুঝবো ত্বরণ, তারপর মতে আমরা বুঝবো মন্দন, তারপর আমরা ভাতে বুঝবো ভ্রামক, ভ্রামক, এবং এজন্য সতে আমরা বুঝবো সান্দ্রতা, সান্দ্রতা, এবং পথে বুঝবো প্রাবল্য অর্থাৎ তড়িৎ প্রাবল্য বা চুম্বক প্রাবল্য। প্রাবল্য আমাদের মনে রাখতে হবে, প্রাবল্য আরেকটি নাম হচ্ছে তীব্রতা, প্রাবল্য আরেকটি নাম হচ্ছে তীব্রতা, তীব্রতা। মতে আসলে আমরা একবার বলছি মতে মন্দন, এই জন্য এই মতে আমরা কোনো কিছু বলবো না। এখন ভরবেগ হচ্ছে ভেক্টর রাশি, এবং সরণ ভেক্টর, বল ভেক্টর, পৃষ্ঠটান ভেক্টর, হয়তো ওজন ভেক্টর, ততে ত্বরণ ভেক্টর, মতে মন্দন ভেক্টর। ভতে এক্ষেত্রে আমি এখানে লিখেছি যে ভ্রামক। আসলে ভ্রামকটি হচ্ছে কি? এই ভ্রামকটি হচ্ছে
বল ভ্রামক হতে পারে, চুম্বক ভ্রামক হতে পারে। আমাদের যদি এই ভ্রামক কথাটি থাকে তাহলে অবশ্যই সেটি ভেক্টর রাশি হবে। যেমন বল ভ্রামক, চুম্বক ভ্রামক, এগুলো আমরা পরবর্তী ক্লাসে এগুলো পড়তে পারবো। কিন্তু কথা হচ্ছে যদি কোথাও লেখা থাকে ভর ভ্রামক, অর্থাৎ যদি এই কথাটি লেখা থাকে যে ভর ভ্রামক, তার মানে আমি এক্ষেত্রে নোট হিসেবে দিতে পারি যে ভর ভ্রামক যদি থাকে, এই ভর ভ্রামকটি কিন্তু স্কেলার হবে, এটি কিন্তু স্কেলার হবে, এটি মনে রাখতে হবে। এই ভর ভ্রামক ছাড়া দুনিয়ার যত ভ্রামকই আসুক না কেন পরীক্ষায়, অবশ্যই সেটি হবে ভেক্টর রাশি। তাহলে ভর ভ্রামকটি হচ্ছে স্কেলার, এবং ভর ভ্রামকের জায়গায় ভর ছাড়া অন্য কোনো কিছু আসলে সেটি হবে ভেক্টর রাশি, এটি মনে রাখতে হবে। এরপর হচ্ছে সান্দ্রতা। সান্দ্রতা হচ্ছে তরল পদার্থের যে ঘর্ষণ, এই তরল পদার্থের ঘর্ষণকে মূলত আমরা সান্দ্রতা বলবো। অর্থাৎ আমরা যদি একটি মার্বেলকে এই আলকাতরার ভিতর দিয়ে যদি ছেড়ে দেই এবং একটি মার্বেলকে যদি পানির ভিতর দিয়ে ছেড়ে দেই, তাহলে দেখা যাবে যে এই পানির ভিতর দিয়ে মার্বেলটি ঠিক সোজাসুজি নিচের দিকে পড়ে যাবে, কিন্তু আলকাতরার ভিতর দিয়ে মার্বেলটি পড়তে অনেক সময় লাগবে, কোনো কোনো ক্ষেত্রে হয়তোবা নিচে পৌঁছতেও পারবে না। সেক্ষেত্রে ঘর্ষণ মূলত ওই আলকাতরার বেশি। তাহলে তরল পদার্থের যে ঘর্ষণ সেটিকে আমরা মূলত বলবো সান্দ্রতা। এরপর হচ্ছে আমাদের প্রাবল্য। প্রাবল্য বা তীব্রতা, যেমন চুম্বক প্রাবল্য অথবা তড়িৎ প্রাবল্য এরকম থাকতে পারে। যে প্রাবল্য অথবা তীব্রতা থাকলে আমাদের বুঝতে হবে সেটি ভেক্টর রাশি। তাহলে এই কয়েকটি ভেক্টর ছাড়া বাকি যেগুলো আছে সবকটি হচ্ছে আমাদের স্কেলার রাশি। এখন আমরা দেখব সরণ। সরণের সংজ্ঞাটা বোঝার আগে আমরা একটা চিত্র দেখে নিই যে সরণের চিত্রটা কেমন হবে। সরণটি বোঝার জন্য আমরা যদি মনে করি এটি হচ্ছে এ বিন্দু এবং এটি হচ্ছে বি বিন্দু। একটি বস্তু এদিক যাওয়ার পর এদিক আসার পর এদিক সে আসলো, অর্থাৎ এদিক যাওয়ার পর সে এদিক আসলো, পরে আবার এদিক আসলো, এ থেকে বিতে চলে আসলো। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বারবার দিকের পরিবর্তন হচ্ছে, বারবার দিকের পরিবর্তন হচ্ছে। আবার বস্তু যদি এদিক আসার পর সে এদিক আসার পর যদি এদিক চলে যায়, তাহলে এদিকেও দেখা যাচ্ছে যে বারবার দিকের পরিবর্তন হচ্ছে। এবং এই বস্তুটি এদিক যাওয়ার পর সে এই পথেও আসতে পারতো বি বিন্দুতে, এবং এই বস্তুটি এদিক আসার পরে সে অন্য যে কোনো পথে এভাবে ঘোরাঘুরি করার পর সে এই বিন্দুতে আসতে পারতো, অথবা এই বস্তুটি এইভাবেও আসতে পারতো, এই বিন্দু থেকে বি বিন্দুতে আসতে পারতো, অথবা এই বস্তুটি এই পথেও আসতে পারতো। এখন কথা হচ্ছে বস্তুটি যে কোনো পথে যাক না কেন, বস্তুটি যেভাবে যাক না কেন, যদি তার দিক বারবার পরিবর্তন হয়ে যায় তাহলে সেটি হচ্ছে আমাদের সরণ না, সেটি হচ্ছে দূরত্ব। তাহলে সরণ হবে সবসময় একটি বস্তু আগে কোথায় ছিল এবং পরে কোথায় গেল, এই আগে কোথায় ছিল এবং পরে কোথায় গেল এর মধ্যবর্তী এই সরল রেখার পথটা হচ্ছে মূলত বস্তুটির সরণ। এক্ষেত্রে সরণ হবে আমাদের এই যে সরলরৈখিক, অর্থাৎ এ থেকে বোঝা যাচ্ছে যে সরণের মান সবসময় হবে সোজাসুজি, অর্থাৎ সে আগে কোথায় ছিল এবং পরে কোথায় গেল এর মধ্যবর্তী দূরত্বই হচ্ছে সরণের মান। তার মানে আমি বলতে পারি যে একটি বস্তু যদি এখানে থাকে, বস্তু যদি এখানে আসে, সে যদি এভাবে ঘোরাঘুরি করে বা অন্য কোনো পথ দিয়ে যদি সে এখানে আসে, কিন্তু এটা হচ্ছে তার দূরত্ব, তাহলে সরণ হবে সে আগে কোথায় ছিল এবং পরে কোথায় গেল এর মধ্যবর্তী সোজাসুজি দাগটি হচ্ছে সরণ। তাহলে সরণ সবসময় সরলরৈখিক হবে এবং সরণের মান সবসময় দূরত্ব এর চাইতে কম হয়। তাহলে সরণের সংজ্ঞাটা আমরা বলতে পারি নির্দিষ্ট দিকে, তার মানে সরণের অবশ্যই দিক আছে, দিকটি হচ্ছে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে। এবং এই সরণের সংজ্ঞাটি যদি আমরা বলি যে নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে সরণ বলে। অর্থাৎ সরণের অবশ্যই একটি নির্দিষ্ট দিক থাকবে এবং সরণ সবসময় সরলরৈখিক হবে। তাহলে আমরা যদি বলি যে এই বস্তুটি এদিক দিয়ে ঘোরাঘুরি করার পর আবার এই বিন্দুতে যদি চলে আসে, অর্থাৎ একই বিন্দুতে যদি আসে, তাহলে সরণের মান 0 হবে, কারণ আদি বিন্দু এবং শেষ বিন্দু একই। তার মানে আমরা যদি আরেকটি চিত্র যদি দেখি যে একটি বস্তু একটি বৃত্তাকার পথে এই বিন্দুতে, এটা ছিল এই বিন্দুতে এই থেকে যাত্রা শুরু করে সে এভাবে ঘুরে 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 পুনরায় আবার এই বিন্দুতে আসলো। এক্ষেত্রে সরণের মান হবে আমাদের 0, কারণ এক্ষেত্রে আদি বিন্দু এবং শেষ বিন্দু একই। আবার বস্তুটি যদি এই বিন্দু থেকে এই বিন্দু থেকে এদিক দিয়ে ঘুরে ঘুরে যদি এখানে চলে আসে, তখন তার সরণ হবে আমাদের, এটি হচ্ছে দূরত্ব, কিন্তু সরণ হবে সোজাসুজি, আগে কোথায় ছিল পরে কোথায় আসলো, এক্ষেত্রে সরণ হচ্ছে আমাদের এবি। অর্থাৎ এই বৃত্তের বেশি হচ্ছে তার সরণ। আমি যদি বলি
যে এক ব্যক্তি এদিক দিয়ে 1 পাক দিল, আবার 2 পাক দিল, আবার 3 পাকে সেখানে আসলো, তার সরণ হচ্ছে 0। কিন্তু যদি এই ব্যক্তিটি এই বৃত্তের অর্ধেক আসে, তাহলে তার সরণ হবে বৃত্তের এই ব্যাস হচ্ছে তার সরণ। কারণ সরণ হচ্ছে আগে কোথায় ছিল পরে কোথায় গেল, সোজাসুজি দাগটি হবে তার সরণ, তাহলে এটি কিন্তু দূরত্ব হবে। এখন আমি যদি বলি যে এক ব্যক্তি একটি বৃত্তাকার পথকে সে 4 ভাগের 3 ভাগ ঘুরে আসলো, তার মানে এই যে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, এই 4 ভাগ, সে 1 ভাগ, এই যে 2 ভাগ, এই যে 3 ভাগ, সে 3 ভাগ ঘুরে আসলো। অর্থাৎ এই বিন্দু থেকে সে এই বিন্দুতে চলে আসলো। এই যে 1, এই যে 2, এই যে 3, এই যে 3, সে 4 ভাগে 3 ভাগ ঘুরে আসলো। তাহলে তার সরণ হচ্ছে সে আগে কোথায় ছিল পরে কোথায় গেল, অর্থাৎ এটি হচ্ছে মূলত তার সরণ। এখন এই ক্ষেত্রে আমরা যদি বৃত্তটির ব্যাসার্ধ যদি আমাদের r হয় এবং এটা যদি r হয়, তাহলে আমরা এই বিন্দুটার এই এবি এর মান আমরা বের করতে পারবো যে একটি সমকোণ ত্রিভুজ, তাহলে এবি সমান রুট r স্কয়ার যোগ r স্কয়ার, অর্থাৎ লম্ব স্কয়ার আর ভূমি স্কয়ার। এটা r এবং এটা যদি r হয়, লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, তাহলে হবে আমাদের √2r স্কয়ার, সেক্ষেত্রে হবে √2 ইন্টু r, অর্থাৎ এটি হচ্ছে আমাদের সরণের মান। তাহলে আমরা খুব সহজেই সরণটি বের করতে পারবো। অর্থাৎ এই বৃত্তের যদি পরিধি দেওয়া থাকে, তবে পরিধি থেকে আমরা ব্যাসার্ধটা বের করে নিয়ে তার সরণটা আমরা সহজেই বের করতে পারবো। এখন সরণের সংজ্ঞাটি যদি আমি আবার বলি, যে নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে সরণ বলে। সরণ সবসময় অবশ্যই হবে এই সরল রেখা বরাবর, এবং সরণের মান সবসময় হচ্ছে আমাদের অল্প দূরত্ব, অর্থাৎ দূরত্বের চাইতেও সরণের মানটা হবে আমাদের কম। সরণ বস্তুর গতিপথের উপর নির্ভর করে না, এটি আমাদের মনে রাখতে হবে। সরণ বস্তুর গতিপথের উপর নির্ভর করে না, কারণ একটি বস্তু বিভিন্ন পথে যাইতে পারে, কিন্তু সরণ কিন্তু গতিপথের উপর নির্ভর করে না। এবং এই সরণের মান 0 হতে পারে, কারণ সে একই জায়গায় যদি ঘুরে ফিরে আসে, তাহলে সেক্ষেত্রে সরণের মান 0 হবে। এবং সরণের একক হচ্ছে মিটার, সরণের একক হচ্ছে মিটার, এবং সরণের মাত্রা হচ্ছে এল। একক হচ্ছে মিটার এবং মাত্রা হচ্ছে ক্যাপিটাল লেটারের এল। তারপর আমরা দেখব দূরত্ব। দূরত্ব হচ্ছে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলে। অর্থাৎ একটি বস্তু এই বিন্দুতে যদি থেকে থাকে, এই বিন্দুতে বস্তুটি থেকে থাকে, তাহলে এই পারিপার্শ্বিকের সাপেক্ষে বস্তুটি যদি বক্রপথে হোক বা সোজাসুজি হোক, সে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যদি চলে আসে, তাহলে আমরা বলবো যে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলে। একে আমরা ডি দ্বারা প্রকাশ করব। এক্ষেত্রে এই দূরত্বের একক হচ্ছে মিটার এবং দূরত্বের মাত্রা হচ্ছে এল। তাহলে আমরা দূরত্বের সংজ্ঞাটা বলবো যে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলে, অর্থাৎ দূরত্বের নির্দিষ্ট কোনো দিক নেই। এখন আমরা দেখব দ্রুতি এর সংজ্ঞা। দ্রুতি সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হারকে দ্রুতি বলে। আমাদের মনে রাখতে হবে দূরত্বের সংজ্ঞার মধ্যে হার কথাটি বলা নেই, কিন্তু দ্রুতি এর সংজ্ঞার মধ্যে হার কথাটি বলা আছে। সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হারকে দ্রুতি বলে। এই দ্রুতিকে আমরা সাধারণত ভি দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা বলবো যে ভি সমান হচ্ছে ডি/টি। সময়ের সাথে কোনো বস্তুর দূরত্ব পরিবর্তন হারকে দ্রুতি বলে, দ্রুতিকে ভি দ্বারা প্রকাশ করি, এবং একক হচ্ছে মিটার পার সেকেন্ড। দ্রুতির একক হচ্ছে মিটার পার সেকেন্ড এবং এটি হচ্ছে স্কেলার রাশি। তারপর বেগ কাকে বলে, আমরা বেগের সংজ্ঞাটি যদি দেখি, সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকে বেগ বলে। অর্থাৎ এই বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করি, ভি সমান এস/টি। সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকে বেগ বলে এবং বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। আমাদের মনে রাখতে হবে বেগ হচ্ছে ভেক্টর রাশি এবং বেগের সংজ্ঞাটি হচ্ছে সময়ের সাথে সরণের হারকে বেগ বলে, বেগের একক মিটার পার সেকেন্ড, এবং বেগের মাত্রা হচ্ছে L/1 এবং দ্রুতির মাত্রাও L/1। একক এবং মাত্রা দ্রুতি এবং বেগ এর একই। এরপর আমাদের আরেকটি বিষয় পরীক্ষা অনেক সময় এসে থাকে, সেটি হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি কি। তাৎক্ষণিক দ্রুতি যদি আমরা চিন্তা করি যে তাৎক্ষণিক দ্রুতিটা কি, এক্ষেত্রে তাৎক্ষণিক দ্রুতি বলতে যে বিষয়টি বোঝাবে যে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হবে। অর্থাৎ সময় ব্যবধান শূন্যের কাছাকাছি যদি হয়, ওই অল্প সময়ের মধ্যে বস্তুটির যে দ্রুতি থাকবে সেটি মূলত তাৎক্ষণিক দ্রুতি। আমরা যদি দেখি যে সময় ব্যবধানটা শূন্যের কাছাকাছি, অর্থাৎ এটাকে এভাবে লেখা হয় যে লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0, অর্থাৎ এটিকে বলা হয় সময় ব্যবধান শূন্যের কাছাকাছি।
মানে সময়টি শূন্য না, কিন্তু শূন্যের কাছাকাছি, অর্থাৎ খুবই অল্প সময়ে কোনো বস্তুর যে বেগ থাকে বা দ্রুতি থাকে তাকে মূলত বলা হয় তাৎক্ষণিক দ্রুতি। অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি ডেল ডি বাই ডেল টি। অর্থাৎ এই অল্প সময়ের মধ্যে যদি অল্প দূরত্ব যায়, তখন যে এই অল্প সময়ের মধ্যে যে অল্প দূরত্ব যাওয়ার জন্য যে দ্রুতিটা হয়, তখন সেই দ্রুতিকে আমরা বলবো তাৎক্ষণিক দ্রুতি। তাহলে তাৎক্ষণিক দ্রুতির সংজ্ঞাটি হবে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে দূরত্বের পরিবর্তন হারকে তাৎক্ষণিক দ্রুতি বলে। ঠিক একইভাবে যদি আমরা বলি যে তাৎক্ষণিক বেগ কি হবে, তাৎক্ষণিক বেগটি হবে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে সরণের পরিবর্তন হারকে তাৎক্ষণিক দ্রুতি বলে। অর্থাৎ এই তাৎক্ষণিক কথাটি যদি এসে থাকে সংজ্ঞার মধ্যে, তাহলে অবশ্যই আমাদের সংজ্ঞার শুরুতে বলতে হবে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হারকে তাৎক্ষণিক দ্রুতি বলে। আর তাৎক্ষণিক বেগ যদি বলি, যে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে সরণের হারকে তাৎক্ষণিক বেগ বলে। অর্থাৎ তাৎক্ষণিক কথাটি আসলে আমাদের এই সংজ্ঞাতে এই কথাটুকু বলতে হবে। আরেকটি বিষয় আমাদের মনে রাখতে হবে যে দ্রুতি, এই দ্রুতি পরিমাপ করি যে আমরা, এই দ্রুতি আসলে পরিমাপ করি কি দ্বারা? দ্রুতি পরিমাপ করা হয় রাডার 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 অথবা লেসার গান দ্বারা। লেসার গান, রাডার অথবা লেসার গান দ্বারা সাধারণত এই দ্রুতি পরিমাপ করা হয়। এটি এমসিকিউ পরীক্ষায় এসে থাকে। এখন আমরা আরেকটি সংজ্ঞা দেখব, সেটি হচ্ছে সমবেগ। সমবেগ এর আরেকটি নাম হচ্ছে সুষমবেগ। সুষমবেগ সংজ্ঞা থেকেই আমরা বুঝতে পারছি যে সমবেগ বা সুষমবেগ, এক্ষেত্রে তার নাম থেকে বোঝা যাচ্ছে যে কোনো বস্তুর বেগ সমবেগ মানে সমান থাকবে, বেগ বাড়বেও না অথবা কমবেও না। একটি বস্তু যে বেগে যাচ্ছে ওই বেগেই যাবে। অর্থাৎ এটি যদি 2 মিটার পার সেকেন্ড বেগে যায়, তাহলে এটি বেগ থাকবে আমাদের এই ক্ষেত্রেও 2 মিটার পার সেকেন্ড। একটি বস্তুর বেগ বাড়বেও না অথবা কমবেও না এবং দিকের কোনো পরিবর্তন হবে না। তাহলে এই বেগ কি মূলত আমরা বলবো সমবেগ বা সুষমবেগ। সম মানে সমান, সুষম এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে সমান বেগ, মানে সমবেগ অথবা সুষমবেগ একই কথা। সময়ের সাথে কোনো বস্তুর যদি বেগের মানের কোনো পরিবর্তন না হয় এবং বেগের দিকেরও কোনো পরিবর্তন না হয়, তাহলে এই বেগকে আমরা বলবো সমবেগ বা সুষমবেগ। সংজ্ঞাটি যদি আরো ক্লিয়ার করে বলা যায়, তাহলে আমরা বলবো গতিশীল কোনো বস্তুর বেগের মান ও দিক অপরিবর্তিত থাকে, তাহলে সেই বস্তুর বেগকে সুষমবেগ বা সমবেগ বলে। এই সুষমবেগ বা সমবেগের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে শব্দের বেগ। শব্দের বেগ হচ্ছে প্রকৃষ্ট প্রাকৃতিক একটি উদাহরণ সুষমবেগের। সুষমবেগ অর্থাৎ আমরা জানি যে শব্দ নির্দিষ্ট মাধ্যমে নির্দিষ্ট বেগে চলে, এবং যেহেতু মাধ্যম ভেদে শব্দের বেগের মানে পরিবর্তন হয়, সুতরাং এক নির্দিষ্ট মাধ্যমে শব্দের বেগ সবসময় একই থাকে। অর্থাৎ পানিতে শব্দের বেগ সবসময় একই থাকবে, এবং এই বায়ুতে শব্দের বেগ হচ্ছে আমরা জানি 332 মিটার পার সেকেন্ড। এবং এখন আমরা ত্বরণের সংজ্ঞাটি যদি বলি, যে কোনো বস্তুর সময়ের সাথে অসমবেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। সময়ের সাথে অসমবেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। অর্থাৎ এই একটি বস্তু, এই বস্তুটি আমাদের বেগ, এক্ষেত্রে বেগ ছিল 2 মিটার পার সেকেন্ড। তারপর এক্ষেত্রে এই বস্তুর বেগ হয়ে গেল আমাদের 6 মিটার পার সেকেন্ড। আবার এদিকে এই বস্তুটি এখানে আসার পর বেগ হয়ে গেল আমাদের 10 মিটার পার সেকেন্ড। আবার বস্তুটি এখান থেকে এখানে আসার পর তার বেগ হয়ে গেল 20 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা বুঝতে পারতেছি যে প্রথমে বেগ বেড়েছিল এক্ষেত্রে 4, এবং এক্ষেত্রে বেগ বেড়েছে আমাদের 4, এবং এক্ষেত্রে বেগ বেড়েছে আমাদের 10। দেখা যাচ্ছে যে বেগ বৃদ্ধি সব জায়গায় সমান হারে নয়। অর্থাৎ এক্ষেত্রে 4 এবং এক্ষেত্রে 4 এবং এক্ষেত্রে আবার বেগ বৃদ্ধি পেয়েছে 10। তাহলে বেগ বৃদ্ধি প্রতিটি জায়গা সমান হারে নয়। এই জন্য বেগ যেহেতু বৃদ্ধি পেয়েছে, এই জন্য এটাকে আমরা বলবো ত্বরণ। আর যদি বেগ যদি সমান হারে বৃদ্ধি পেত, অর্থাৎ যদি এরকম হতো 2, তারপর 4, তারপর 6, তারপর 8, তারপর যদি 10 হতো, তাহলে এই বেগটি সমান হারে বৃদ্ধি পাওয়ার জন্য তাকে আমরা বলতাম সুষম ত্বরণ। তাহলে শুধু ত্বরণের সংজ্ঞাটি হচ্ছে সময়ের সাথে কোনো বস্তুর অসম বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। আর যদি সুষম ত্বরণ কথাটি আসে, তাহলে আমরা বলবো যে সময়ের সাথে কোনো বস্তুর সমান হারে বেগ বৃদ্ধির হারকে সুষম ত্বরণ বলে।
আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে সুষম ত্বরণ এর উদাহরণ হচ্ছে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ। অর্থাৎ একটি বস্তু যদি মুক্তভাবে যদি পড়তে থাকে নিচের দিকে, যদি মুক্তভাবে যদি একটি বস্তু নিচের দিকে যদি পড়তে থাকে, তাহলে তার বেগ প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড হারে বাড়তে থাকে। তাহলে যেহেতু প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড হারে বেগ বাড়তে থাকে, অর্থাৎ সবসময় প্রতি সেকেন্ডে তার 9.8 মিটার পার সেকেন্ড হারে বেগ বৃদ্ধি পায়। এই জন্য আমরা এই বেগটিকে বলবো, এই বেগ বৃদ্ধির হারকে বলবো সুষম ত্বরণ। এবং একটি বস্তুকে যদি উপর দিকে নিক্ষেপ করা হয় তাহলে একই ঘটনা ঘটবে, প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড হারে বেগ হ্রাস পাবে। এই জন্য তাকে আমরা বলবো সুষম মন্দন। তাহলে বেগ হ্রাসের হারকে মন্দন বলে এবং বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। এখন আমরা দেখব গতির সমীকরণ প্রতিপাদন। আমরা একটি চিত্রে এর সহায়তা নেই। এটি হচ্ছে মূলবিন্দু এবং এটি x অক্ষ, এবং এটি যদি আমাদের y অক্ষ হয়ে থাকে, তাহলে একটি বস্তু যদি ইউ বেগে যায়, এক্ষেত্রে এটি হচ্ছে আমাদের আদি বেগ ইউ, বস্তুটি এটি হচ্ছে আমাদের শেষ বেগ, অর্থাৎ এটি হচ্ছে বি, শেষ বেগ বি। ও বিন্দু থেকে অর্থাৎ জিরো বিন্দু থেকে এই এ বিন্দু, এটি হচ্ছে আমাদের আদি বেগ ইউ, এবং ও বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত হচ্ছে বি, এটি হচ্ছে আমাদের শেষ বেগ বি। এখান থেকে আমরা লম্ব টানি, যদি আমরা লম্ব টানি এবং নাম দিলাম ও এ বি সি, ও এ বি সি, তাহলে আমাদের মনে রাখতে হবে এই লেখক কর্তৃক যে একটা ক্ষেত্রফল হলো, অর্থাৎ এক্ষেত্রে যে একটা ক্ষেত্রফল হয়েছে, এই ক্ষেত্রফলই কোনো বস্তুর দূরত্ব নির্দেশ করে। আমাদের মনে রাখতে হবে যে লেখক কর্তৃক যে দূরত্ব হয়, অর্থাৎ লেখক কর্তৃক যে ক্ষেত্রফল হয়, এই ক্ষেত্রফল সমান হবে আমাদের দূরত্ব। এটা আমাদের মনে রাখতে হবে, এই ক্ষেত্রফলটি দূরত্ব নির্দেশ করে। তাহলে আমরা এখান থেকে যদি আরেকটি এই x অক্ষের সমান্তরালে আরেকটি রেখা অঙ্কন করি, এবং এক্ষেত্রে যদি আমরা সময়ের মান টি দিই, তাহলে এটি হচ্ছে টি, এবং এই বিন্দুর নাম দিলাম আমরা ডি। তাহলে এই এতটুকুর মান হচ্ছে আমাদের বি মাইনাস ইউ। কেন বি মাইনাস ইউ? কারণ এখান থেকে এইখান পর্যন্ত যদি বি হয়ে থাকে, তাহলে সি থেকে বি বিন্দু পর্যন্ত এটি হচ্ছে বি। তাহলে আমাদের এই ও থেকে এই বিন্দু পর্যন্ত যদি বি হয়ে থাকে, ও থেকে এই বিন্দু পর্যন্ত হচ্ছে ইউ, তাহলে এতটুকু মান হচ্ছে আমাদের বি মাইনাস ইউ, অর্থাৎ এটির মান হচ্ছে আমাদের বি মাইনাস ইউ। এটির মান যদি আমাদের বি মাইনাস ইউ হয়ে থাকে, তাহলে এটি হচ্ছে আমাদের বি মাইনাস ইউ, এবং এক্ষেত্রে সময় এটা যদি টি হয়ে থাকে, তাহলে এটি হচ্ছে আমাদের টি, এবং এটির মান হচ্ছে আমাদের ইউ। অর্থাৎ ও এ যদি ইউ হয়ে থাকে, তাহলে সিডি হচ্ছে আমাদের ইউ। এখন আমরা মনে রাখবো যে এক্ষেত্রে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজ এ ডি বি। এই ত্রিভুজ এই এডিবি, এই ত্রিভুজ এডিবি, এই এডিবি ত্রিভুজ থেকে আমরা বলতে পারি যে এই ত্রিভুজের একটি ঢাল আছে, অর্থাৎ এক্ষেত্রে ঢাল হচ্ছে আমাদের যে থিটা। তাহলে আমরা বলতে পারি যে ঢাল সমান আমরা জানি লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে এক্ষেত্রে বিডি এবং ভূমি হচ্ছে এক্ষেত্রে এডি। তাহলে এই ত্রিভুজের লম্ব বাই ভূমি, আমরা এই বিডি এর মান লিখতে পারি বি মাইনাস ইউ, অর্থাৎ এক্ষেত্রে ছিল বি মাইনাস ইউ, এবং এই এডি এর মান লিখতে পারি আমরা টি, অর্থাৎ এই ঢাল সমান আমরা পেয়েছি এরকম। তাহলে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে এটি হচ্ছে বেগ বনাম সময় লেখচিত্র। বেগ বনাম সময় লেখচিত্র থেকে যে ঢাল পাওয়া যায়, সেই ঢালটি অবশ্যই ত্বরণ নির্দেশ করে। তাহলে এই ঢালটিকে আমরা বলতে পারি ত্বরণ। তাহলে ত্বরণ, এই ঢালটি যদি ত্বরণ হয়, তাহলে ত্বরণকে আমরা এ দ্বারা প্রকাশ করি, যে ত্বরণ এ সমান হচ্ছে আমাদের বি মাইনাস ইউ বাই টি। তাহলে আমাদের একটি সমীকরণ কিন্তু অলরেডি হয়ে গেল, যে ত্বরণ এ সমান বি মাইনাস ইউ বাই টি। এই সমীকরণটিকে যদি আমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখি, তাহলে লেখা যায় বি মাইনাস ইউ সমান এটি, বা বি সমান ইউ প্লাস এটি। তাহলে এটি হচ্ছে আমাদের গতি এর প্রথম সমীকরণ, বি সমান ইউ প্লাস এটি, এটি হচ্ছে গতি এর প্রথম সমীকরণ। তারপর আমরা 2 নম্বর সমীকরণটি যদি দেখি, তাহলে আমরা একটু 2 নম্বর সমীকরণটি যদি একটু খেয়াল করি, সেটি হচ্ছে দেখবো আমরা যে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই সমীকরণটি কি হবে? অর্থাৎ আমাদের 1 নম্বর সমীকরণ আমরা পেয়েছি বি সমান ইউ প্লাস এটি, যে ছিল আমাদের 1 নম্বর সমীকরণ। আমরা 2 নম্বর সমীকরণ যেটি পাবো, সেটি পাবো আমরা এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তারপর আমরা 3 নম্বর সমীকরণ যেটা দেখবো,
সেটি হচ্ছে বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। তারপর আমরা 4 নম্বর সমীকরণ যেটা দেখবো সেটা হচ্ছে এস সমান ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি। এই সমীকরণগুলো আমরা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবো। এখন আমরা 2 নম্বর সমীকরণ অর্থাৎ এইটার দিকে আমরা আসবো যে 2 নম্বর সমীকরণটা আসলে কিভাবে করা যায় সেটি আমরা যদি একটু যদি খেয়াল করি। চিত্র থেকে দেখা যাচ্ছে যে 2 নম্বর সমীকরণে আমাদের এই টি সময়ে একটি লেখা হচ্ছে আমাদের এই এ বিন্দু থেকে বি বিন্দুতে লেখাটা হচ্ছে মূলত এ বিন্দু থেকে বি বিন্দু। তাহলে এই যতটুকু ক্ষেত্রফল অতিক্রম করেছে অর্থাৎ এক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে আমাদের ও এ বি সি। ও এ বি সি এই টোটাল ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে মোট দূরত্ব। তাহলে আমরা এক্ষেত্রে লিখতে পারি যে মোট দূরত্ব সমান ক্ষেত্রফল। মোট দূরত্ব সমান ক্ষেত্রফল, অর্থাৎ এক্ষেত্রে ক্ষেত্রফল হবে ও এ বি সি ক্ষেত্রের ক্ষেত্রফল। ও এ বি সি এই ক্ষেত্রের টোটাল সম্পূর্ণ ক্ষেত্রফল হচ্ছে ও এ বি সি ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে মোট দূরত্ব। মোট দূরত্ব যদি আমরা এস দ্বারা প্রকাশ করি তাহলে আমরা লিখতে পারি এস সমান ও এ বি সি। এক্ষেত্রে আমাদের দুটি জিনিস আছে, একটি আছে এ ডি বি সমকোণী ত্রিভুজ এবং অন্য আরেকটি আছে এ ডি সি ও অথবা ও এ ডি সি এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তার মানে আমরা লিখতে পারি যে ত্রিভুজ ক্ষেত্র এ ডি বি এই ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস এই আয়তক্ষেত্র ও এ ডি সি ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আয়তক্ষেত্র ও এ ডি সি ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা এটা লিখতে পারি ক্ষেত্রফল। এখান থেকে আমরা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে হাফ ভূমি গুণন উচ্চতা। এক্ষেত্রে ভূমি হচ্ছে আমাদের এডি এবং উচ্চতা হচ্ছে বিডি। ত্রিভুজের ভূমি হচ্ছে এডি এবং উচ্চতা হচ্ছে বিডি প্লাস আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে ওসি, প্রস্থ হচ্ছে সিডি। তাহলে ওসি ইন্টু হচ্ছে সিডি। এক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি হাফ এডি। এই চিত্রে দেখা যাচ্ছে এডি এর মান হচ্ছে টি, গুণন বিডি। এই বিডি এর মান হচ্ছে বি মাইনাস ইউ, অর্থাৎ এক্ষেত্রে দেখা যাচ্ছে বিডি এর মান হচ্ছে বি মাইনাস ইউ। তাহলে লিখতে পারি বি মাইনাস ইউ প্লাস ওসি এর মান হচ্ছে টি এবং সিডি মান হচ্ছে ইউ, কারণ এটা যদি ও এ যদি ইউ হয়ে থাকে তাহলে সিডি মান হচ্ছে ইউ, সেক্ষেত্রে আমরা পেয়েছি এটা ইউ। এখন আমরা একটা সূত্র জানি যে বি মাইনাস ইউ সমান এটি। এই যে এখানে আমরা লিখে রেখেছি যে বি মাইনাস ইউ সমান এটি। এক্ষেত্রে বি মাইনাস ইউ সমান আমরা এটি যদি বসিয়ে দিই তাহলে হাফ টি ইন্টু এটি প্লাস ইউটি, এটার সাথে যদি লেখা হয় তাহলে হবে ইউটি। কারণ আমরা জানি যে বি সমান ইউ প্লাস এটি, এটা আমরা জানি। তাহলে বি মাইনাস ইউ সমান আমরা এটি লিখতে পারবো, যেহেতু বি মাইনাস ইউ এর মান হচ্ছে আমাদের এটি। তাহলে আমরা এই সমীকরণ বি মাইনাস ইউ জায়গায় আমরা এক্ষেত্রে এটি বসিয়ে দিয়েছি। তাহলে এটাকে যদি সাজিয়ে গুছিয়ে লিখি ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এটাকে আমরা একটু সাজিয়ে লিখি তাহলে হবে আমাদের ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, অর্থাৎ এক্ষেত্রে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটি হচ্ছে আমাদের দুই নম্বর সূত্র, অর্থাৎ এটি হচ্ছে আমাদের 2 নম্বর সূত্র। তারপর আমরা দেখবো যে 3 নম্বর সূত্রটি যদি দেখি, আমরা জানি বি সমান ইউ প্লাস এটি। এই সূত্রটা আমরা জানি। এটাকে যদি আমরা উভয় পক্ষে বর্গ করি, অর্থাৎ যদি বর্গ করি তাহলে বি স্কোয়ার সমান ইউ প্লাস এটি হোল স্কোয়ার এরকম হবে। এবং এটাকে যদি আমরা একটু কাজ করি তাহলে হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এরকম হবে। এবং এটাকে যদি আমরা এইভাবে লিখি এ স্কোয়ার প্লাস 2u ইন্টু এটি প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার এভাবে লেখা যায়। এবং এক্ষেত্রে যদি আমরা প্লাস 2a
যদি এটা আমরা কমন নিই 2 এবং a, এক্ষেত্রে 2 এবং a যদি আমরা কমন নিই তাহলে আমাদের থাকবে ut প্লাস হাফ a t স্কোয়ার, এরকম থাকবে। আমরা 2a কমন নিলে এক্ষেত্রে আমাদের দিতে হবে হাফ এবং একটা a এখানে চলে এসেছে, একটা a থাকবে t স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ut প্লাস হাফ a t স্কোয়ার এটি সমান আবার আমরা জানি s। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি u স্কোয়ার প্লাস 2as, কারণ আমরা জানি যে s সমান ut প্লাস হাফ a t স্কোয়ার। আমরা যেহেতু এই সূত্রটি জানি যে s সমান ut প্লাস হাফ a t স্কোয়ার, সুতরাং ut প্লাস হাফ a t স্কোয়ার এর জায়গাতে আমরা s টি বসিয়ে দিতে পারি। তাহলে দেখা গেল যে b স্কোয়ার সমান u স্কোয়ার প্লাস 2as, এটি হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ, অর্থাৎ এটি হচ্ছে আমাদের মূলত 3 নম্বর সমীকরণ। 1 2 3 3 নম্বর সমীকরণ। আমাদের 4 নম্বর ইকুয়েশনটি ছিল s সমান u প্লাস b বাই 2 ইন্টু t। এই সমীকরণটি ছিল আমাদের 4 নম্বর সমীকরণ। এই 4 নম্বর সমীকরণটি যদি আমরা একটু দেখি তাহলে এই 4 নম্বর সমীকরণ প্রমাণের জন্য আমরা একটু আগের চিত্র দিকে খেয়াল করতে হবে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই বস্তুটি দুটি বেগে চলছে, প্রথমে ইউ আদি বেগ নিয়ে চলতেছে এবং পরবর্তীতে বস্তুটি বেগ হয়েছিল বি বেগ নিয়ে চলতেছে, সেহেতু আমরা বলতে পারি এই বস্তুটি প্রথমে ইউ এবং পরে বি বেগ নিয়ে চলছে। তাহলে তার গড় বেগ যদি আমরা হিসাব করি তাহলে আমরা লিখতে পারি যে গড় বেগ আমরা বি বার দ্বারা প্রকাশ করি। বি বার সমান ইউ প্লাস বি বাই 2, এটি হচ্ছে গড় বেগ বি বার সমান ইউ প্লাস বি বাই 2। আবার আমরা জানি যে দূরত্ব s সমান ভিটি, এরকম আমরা জানি। যদি গড় বেগ চিন্তা করি যে দূরত্ব s সমান ভি বার টি, অর্থাৎ s সমান ভিটি গড় বেগ। এই গড় বেগের মানটা আমরা এখানে যদি একটু বসিয়ে দিই তাহলে ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি, কারণ এই বি বার এর মান হচ্ছে এই বি বারের মান হচ্ছে ইউ প্লাস বি বাই 2। এক্ষেত্রে বি বারের মান এক্ষেত্রে যদি বসাই তাহলে আমাদের সমীকরণটি দ্বারা এরকম যে s সমান ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি, অর্থাৎ আমাদের এই সমীকরণটি। এরপর আমরা আরেকটি বিষয়, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখব। s সমান ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি এই সূত্র এবং s সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই সূত্র একই সূত্র। এই দুটি সূত্র মূলত একই সূত্র, কারণ এই কোনো অঙ্ক যদি বা কোনো উদ্দীপক যদি এই সূত্র দ্বারা করা যায় তাহলে এই সূত্র দ্বারা অবশ্যই করা যাবে, সুতরাং এতে ঘাবড়ানোর কোনো কিছু নেই। আমরা যদি দেখি যে এই সূত্র এবং এই সূত্র একই সূত্র, এটি আসলে আমরা একটু প্রমাণটা দেখি যে একই সূত্র কিনা। আমরা লিখে নিলাম যে s সমান ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি, এটা আমরা লিখে নিলাম। এক্ষেত্রে ইউ, এই বি এর মানটা বসালাম ইউ প্লাস এটি ডিভাইড বাই 2 ইন্টু টি। আমরা জানি যে ভি সমান ইউ প্লাস এটি, এটা আমরা জানি। এই ভি সমান ইউ প্লাস এটি, এই মানটা আমরা এক্ষেত্রে এই বি এর জায়গায় আমরা বসে এটা পেয়েছি। এখন যদি আমরা এটাকে যোগ দেই তাহলে হবে 2 ইউ প্লাস এটি বাই 2 ইন্টু টি। এটাকে আবার আমরা লিখতে পারি 2 ইউটি প্লাস এটি স্কোয়ার বাই 2, এভাবে লেখা যাবে। এটা যদি ভেঙে লিখি তাহলে লেখা যাবে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এভাবে লেখা যাবে। সুতরাং দেখা যাচ্ছে যে আমাদের এই সূত্র এবং এই সূত্র হচ্ছে সেম, একই সূত্র, অর্থাৎ এই সূত্র থেকে এই সূত্রে আসা যাচ্ছে। সুতরাং অবশ্যই আমরা এই সূত্র দ্বারা যে অঙ্ক করতে পারবো এবং এই সূত্র দ্বারা সেম অঙ্কগুলি আমরা করতে পারবো, এতে আমাদের কোনো সমস্যা হবে না। তারপর আমরা কিছু সাধারণ গ্রাফ নিয়ে কিছু আলোচনা করব, যে এই পরীক্ষায় আমাদের অনেক সময় গ্রাফ এসে থাকে এবং এই গ্রাফগুলো অনেক সময় আমাদের খুবই প্রয়োজন হয়ে পড়ে। এই গ্রাফগুলো আমরা একটু দেখে নিব যে কি কি গ্রাফ পরীক্ষায় আসতে পারে। আমরা এখন কিছু গ্রাফ দেখব, এই গ্রাফগুলো মূলত কি নির্দেশ করে আমরা একটু যদি দেখি যে এই গ্রাফগুলো কি নির্দেশ করে। যদি বলি যে এই গ্রাফ এদিক বরাবর আছে সরণ, এদিকে আছে সময়, এবং গ্রাফটি যদি এরকম হয় তাহলে এটি মূলত কি নির্দেশ করে।
সবসময় আমরা y এককে x অক্ষ দ্বারা ভাগ করব, তাহলে আমরা এটা লিখতে পারবো s/t, এবং s/t সমান আমরা জানি এবার বেগ। সুতরাং এই লেখটি বেগ নির্দেশ করছে। তো প্রশ্ন হচ্ছে এটি কি সুষম বেগ নাকি অসম বেগ হবে? এটি অবশ্যই, যেহেতু সরল রেখা এজন্য এটি হবে সুষম বেগ, এটা আমাদের মনে রাখতে হবে। সুষম বেগ হবে। কেননা সুষম বেগ হবে? কারণ সরলরেখার ঢাল সবসময় সমান থাকে। যেহেতু এটি এই সরলরেখা, তাহলে এটি আমরা যদি এখান থেকে যদি অনেকগুলো রেখা কল্পনা করি, এই প্রতিটা রেখার ঢাল কিন্তু হচ্ছে সমান, অর্থাৎ এই প্রতিটা রেখার ঢাল হচ্ছে আমাদের সমান। এই প্রতিটা রেখার ঢাল যেহেতু সমান, এই জন্য এটি হবে আমাদের সুষম বেগ। তারপর কোনো গ্রাফ যদি এরকম থাকে যে এদিক বরাবর আছে বেগ এবং এদিক আছে সময়, তাহলে এটি কিসের গ্রাফ নির্দেশ করে? তাহলে আমরা এক কাজ করব, y এককে x অক্ষ দ্বারা ভাগ করব। তাহলে আমরা দেখতেছি যে y এককে x অক্ষ দ্বারা ভাগ করলে আমরা ত্বরণ পাই। সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে আমরা ত্বরণ বলি। তাহলে এটি মূলত ত্বরণ নির্দেশ করতেছে। তাহলে এটি কি ত্বরণ? অবশ্যই সেটি হবে সুষম ত্বরণ। সুষম ত্বরণের গ্রাফ হবে এরকম সরলরেখা বরাবর। কেননা এক্ষেত্রে যদি আমরা এভাবে রেখা টানি, তাহলে এক্ষেত্রে এই থিটাগুলো সমান হবে, অর্থাৎ এই থিটাগুলো যদি সমান হয় তাহলে ঢালগুলো হচ্ছে সবসময় সমান। যেহেতু ঢাল সমান, তাহলে এটা হচ্ছে আমাদের সুষম ত্বরণ। অর্থাৎ এই গ্রাফটি এরকম যদি কোনো গ্রাফ থেকে থাকে, এদিক বেগ এদিক সময়, গ্রাফটা যদি এরকম থাকে, তাহলে এটি মূলত বোঝাবে আমাদের সুষম ত্বরণ বোঝাবে। এরপর আমরা যদি দেখি যে অসম ত্বরণ, তাহলে অসম ত্বরণের গ্রাফটি মূলত এরকম হতে পারে। যে অসম ত্বরণ গ্রাফ কিরকম হবে? অসম ত্বরণ গ্রাফটা হবে আমাদের এরকম বক্ররেখা বরাবর বেগ এবং সময়। এক্ষেত্রে এটি হচ্ছে ঢাল সমান নয়, কারণ এক্ষেত্রে থিটার মান এক এক জায়গায় এক এক রকম, এই জন্য এটি হচ্ছে আমাদের অসম ত্বরণ। অসম ত্বরণ হবে এটি, অসম ত্বরণ। আবার যদি এরকম ভাবে এখানে সরণ থাকে, এখানে সময় থাকে, এবং গ্রাফটা যদি এরকম বাঁকা থাকে, তাহলে এটিও হচ্ছে আমাদের সুষম বেগ না। কারণ y এককে x অক্ষ দ্বারা ভাগ যদি করি, তাহলে s/t হবে। s/t আমাদের বেগ নির্দেশ করে, কিন্তু এটি সুষম বেগ না, কারণ এক্ষেত্রে ঢালগুলো সমান না, কারণ এই থিটার মান এক এক সময় এক এক জায়গায় এক এক রকম। তাহলে এটি হচ্ছে আমাদের অসম বেগ। এটি বলবো আমরা অসম বেগ, এটি সুষম বেগ নয়। এরপর যদি আমরা দেখি যে একটি গ্রাফ যদি এরকম থাকে, তখন আমরা কি বলবো? এগুলো মূলত এমসিকিউ এর মধ্যে লাগে। তখন আমরা বলবো যে এটি কি, এদিকে আছে বেগ এদিকে আছে সময়, গ্রাফটি এই যে ঠিক সোজাসুজি এক চোখের সমান্তরাল, তখন এটাকে আমরা বলবো সমবেগ বা সুষম বেগ। কারণ বস্তুর বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, এই বেগ y অক্ষ বরাবর যাচ্ছে না, এই জন্য এটা হচ্ছে সমবেগ অথবা সুষম বেগের গ্রাফ। আবার যদি আমরা দেখি যে যদি এরকম থেকে থাকে যে এক্ষেত্রে আছে সরণ, এক্ষেত্রে আছে সময় স্কোয়ার, এবং গ্রাফটা আছে এরকম, এটি কি নির্দেশ করে? তাহলে এটিকে আমরা ওই y অক্ষকে x অক্ষ দ্বারা ভাগ করব। যদি ভাগ করি তাহলে হবে s/t স্কোয়ার, এবং এটিকে আমরা এভাবে লিখতে পারবো s/t ইন্টু 1/t। আবার s/t সমান আমরা লিখতে পারবো বেগ v, তাহলে বেগ v, তাহলে v ইন্টু 1/t এইরকম লেখা যাবে। আবার এটাকে লেখা যাবে v/t। আবার v/t কে আমরা লিখতে পারি ত্বরণ, এটাকে আমরা লিখতে পারি ত্বরণ। তাহলে ত্বরণ a, তাহলে আমাদের v/t হচ্ছে ত্বরণ a। সুতরাং এই গ্রাফটি ত্বরণ নির্দেশ করে, এই গ্রাফটি হচ্ছে আমাদের ত্বরণ নির্দেশ করে। আবার যদি দেখি যে গ্রাফটি যদি এরকম থেকে থাকে, তখন কি নির্দেশ করবে? গ্রাফটি যদি আমাদের এরকম থেকে থাকে, এই গ্রাফটি আমাদের মন্দন এই দিক বরাবর আছে আমাদের -a, তাহলে বুঝতে হবে এদিক বরাবর নিচে হচ্ছে -a এবং উপরে হচ্ছে শুধু a। এটি নির্দেশ করবে আমাদের ত্বরণ, এবং এই গ্রাফটি নির্দেশ করবে আমাদের মন্দন, অর্থাৎ সুষম মন্দন। এই হবে আমাদের সুষম ত্বরণ। এবং গ্রাফটি যদি এরকম হয়ে থাকে, তখন কি নির্দেশ করবে? গ্রাফটি যদি আমরা চিন্তা করি যে গ্রাফটি যদি এরকম হয়ে থাকে, এদিক বেগ এবং এদিক সময়, সময় যত যাবে বেগ ধীরে ধীরে কমতে থাকবে, তাহলে এটি হচ্ছে আমাদের নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। কারণ একটি বস্তু যদি উপর দিকে নিক্ষেপ করা হয়, তখন বস্তুটির বেগ ধীরে ধীরে, একটি বস্তু যদি আমরা উপর দিকে নিক্ষেপ করি, এই বস্তুটির বেগ ধীরে ধীরে হ্রাস পাবে। কারণ একটি বস্তু উপর দিকে নিক্ষেপ করলে বেগ হ্রাস পেতে পেতে শেষ বেগ শূন্য হবে। সেক্ষেত্রে একটি বস্তু যদি উপর দিকে নিক্ষেপ করি, সময় যত যাবে বেগ তত কমতে কমতে বেগের মান কি হয়েছে? শূন্য হয়ে গেছে। সুতরাং এটি হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর লেখচিত্র। এরপর যদি আমরা দেখি যে পড়ন্ত বস্তুর লেখচিত্র কোনটি? পড়ন্ত বস্তুর লেখচিত্র এরকম হতে পারে যে পড়ন্ত বস্তুর লেখচিত্র, এদিক বেগ এবং এদিক হচ্ছে সময়, যত সময় যাবে তত বেগ বাড়বে, অর্থাৎ এটা হচ্ছে পড়ন্ত বস্তু, মানে হচ্ছে সুষম ত্বরণ। পড়ন্ত বস্তুর বেগটি ত্বরণ হচ্ছে আমাদের সুষম ত্বরণ, কারণ আমরা জানি প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড হারে বেগ বৃদ্ধি পেতে থাকে। এই জন্য
পরন্ত বস্তুর ব্যাপ্তি হচ্ছে সুষম ত্বরণ। তাহলে এই সকল গ্রাফগুলো অনেক সময় পরীক্ষায় এসে থাকে। এখন আমরা দেখব নিউটনের মহাকর্ষ সূত্র, অর্থাৎ নিউটনের মহাকর্ষ সূত্রের মতে আমরা জানি m1 ভরে একটি বস্তু এবং m2 ভরে অন্য আরেকটি বস্তু যদি তারা পরস্পর d দূরত্বে থেকে থাকে, তাহলে তাদের মধ্যে যে আকর্ষণ বল হবে সে আকর্ষণ বলের মানটা হবে F সমান g m1 m2 ডিভাইড বাই d স্কয়ার। অর্থাৎ এই আকর্ষণ বলটি হবে এই বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, m1 m2 এদের সমানুপাতিক, এবং এই বলটি হবে তাদের মধ্যবর্তী দূরত্ব d এর ব্যস্তানুপাতিক, তাহলে 1/d স্কয়ার। এখন এই দুটি হচ্ছে কমন, এই দুটি কমনকে যদি আমরা একবার লিখি তাহলে আমরা লিখতে পারবো F সমানুপাতিক, আর ডান পাশের অংশটুকু আমরা গুণ দিয়ে দিব m1 m2 গুণন 1/d স্কয়ার। এক্ষেত্রে এটাকে লেখা যায় F সমানুপাতিক m1 m2 ডিভাইড বাই d স্কয়ার। এই সমানুপাতিক চিহ্নটি যদি উঠিয়ে দিই তাহলে আমাদের সমান দিতে হবে এবং একটি ধ্রুবক দিতে হবে g m1 m2 বাই d স্কয়ার। এটি হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র। আমরা নিউটনের মহাকর্ষ সূত্রটি যদি আবারও বলি, এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে তার নিজের দিকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান বস্তুকণাদের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে। তার মানে মহাকর্ষ বল সবসময় সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করবে, এটি কখনোই বক্ররেখা বরাবর ক্রিয়া করে না। আমাদের মনে রাখতে হবে মহাকর্ষ বল সবসময় হবে আকর্ষণধর্মী বল, এটি কখনোই বিকর্ষণ বল হবে না। এখন অভিকর্ষের সংজ্ঞা থেকে আমরা দেখতে পাই, যদি আমরা অভিকর্ষের সংজ্ঞাটা দেই, যে অভিকর্ষের সংজ্ঞাটি হচ্ছে পৃথিবীর উপর অন্য কোনো বস্তুর আকর্ষণ, অর্থাৎ পৃথিবী অন্য কোনো বস্তুকে যে বল আকর্ষণ করে সেটি হচ্ছে মূলত অভিকর্ষ বল। তাহলে আমরা যদি মনে করি এটি হচ্ছে পৃথিবী এবং পৃথিবীর কেন্দ্র হচ্ছে O এবং পৃথিবীর ভর হচ্ছে m, পৃথিবীর ভর হচ্ছে m, পৃথিবীর ভূপৃষ্ঠে অন্য একটি বস্তু আছে সেটি হচ্ছে আমাদের সেই বস্তুর ভর হচ্ছে স্মল লেটারের m। তাহলে পৃথিবীর ভর যদি ক্যাপিটাল লেটার m হয়ে থাকে এবং বস্তুর ভর যদি স্মল লেটার m হয়ে থাকে এবং আকর্ষণ করতেছে পৃথিবী তার কেন্দ্রের দিকে, কেন্দ্রের দূরত্ব যদি আমাদের r হয়ে থাকে, তাহলে এটি হবে, এই আকর্ষণ বলটি হবে F সমান v, একটি বস্তু হচ্ছে পৃথিবী, তাহলে পৃথিবীর ভর হচ্ছে m এবং অন্য আরেকটি বস্তু হচ্ছে তার ভর হচ্ছে স্মল লেটার m এবং তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে r। তাহলে হবে এই সূত্র মতে g m1 m2 বাই d স্কয়ার। এক্ষেত্রে m1 মান হচ্ছে m মানে পৃথিবীর ভর এবং m2 মান হচ্ছে স্মল লেটার m মানে বস্তুর ভর, আর এক্ষেত্রে দূরত্ব হচ্ছে এই পৃথিবীর ব্যাসার্ধ অর্থাৎ r স্কয়ার। তাহলে এটিকে আমরা বলবো অভিকর্ষ বল। এই বলটি হচ্ছে আমাদের অভিকর্ষ বল, এটি হচ্ছে আমাদের অভিকর্ষ বল এবং এটি হচ্ছে আমাদের মহাকর্ষ বল। এই বলটি হচ্ছে মহাকর্ষ এবং এটি হচ্ছে অভিকর্ষ বল। তাহলে কোনো বস্তুর উপর পৃথিবীর যে আকর্ষণ তাকে আবার ওজন বলা হয়। তার মানে ওজন ডব্লিউ সমান আমরা লিখতে পারি mc। কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণকে ওজন বলা হয়, এটি যদি 1 নম্বর সমীকরণ হয়, এটি যদি আমাদের 2 নম্বর সমীকরণ হয়, তাহলে আমরা বলতে পারি কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণকে ওজন বলে। সেক্ষেত্রে যেহেতু ওজন একটা আকর্ষণ বল, আবার আমরা কিছুক্ষণ আগে অভিকর্ষ বলের সংজ্ঞা পেলাম যে কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণকে অভিকর্ষ বল বলে। তাহলে দুটি সংজ্ঞা একই রকম, কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণকে ওজন বলে, কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণকে অভিকর্ষ বল বলে। সুতরাং আমরা এক্ষেত্রে বলতে পারি ওজন এবং অভিকর্ষ বলের সংজ্ঞা সেম। সুতরাং এই ক্ষেত্রে আমরা এই লিখে নিতে পারি F সমান হচ্ছে W সমান হচ্ছে mg। এখন 1 এবং 2 নং সমীকরণ থেকে এই F এর মানটা আমরা এখানে বসাবো। তাহলে F সমান mg, F সমান mg, এই মানটা আমরা এই ক্ষেত্রে 1 নংয়ে বসাবো। তাহলে আমরা লিখতে পারি mg সমান g mm বাই r স্কয়ার। এই ক্ষেত্রে আমাদের এই m এবং এই m যদি চলে যায় তাহলে আমাদের একটা ইকুয়েশন আমরা পেয়েছি, সেটি হচ্ছে g সমান gm বাই r স্কয়ার। এটি হচ্ছে মূলত অভিকর্ষ ত্বরণের সূত্র, অর্থাৎ এই 3 নাম্বার সূত্রটি হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের সূত্র gm বাই r স্কয়ার। এই ক্ষেত্রে g হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, m হচ্ছে পৃথিবীর ভর এবং r হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। আমরা এই মানগুলো যদি বসাই তাহলে অভিকর্ষ ত্বরণের মান পাই 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার।
তবে আমাদের মনে রাখতে হবে পৃথিবী যেহেতু সম্পূর্ণ গোলাকার নয়, পৃথিবী কোথাও একটুখানি বেশি চ্যাপ্টা এবং কোথাও একটুখানি চাপা। এই জন্য পৃথিবীর ব্যাসার্ধও সব জায়গায় সমান নয়। যে সকল জায়গাতে পৃথিবীর ব্যাসার্ধ বেশি, অর্থাৎ বিষুবীয় অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ বেশি, এই জন্য জি এর মান বিষুবীয় অঞ্চলে কম, এবং মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ কম, এই জন্য জি এর মান বেশি। এটা আমাদের মনে রাখতে হবে। তার মানে আমরা যদি একটু চিত্রের দিকে যদি দেখি, পৃথিবীর এই ক্ষেত্রে তার ব্যাসার্ধের মানটা হচ্ছে একটু বড়, এক্ষেত্রে এটি হচ্ছে বিষুবীয় অঞ্চল, এক্ষেত্রে জি এর মান হবে আমাদের কম, জি এর মান হবে কম, এবং এই ক্ষেত্রে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে কম, অর্থাৎ এটি হচ্ছে মেরু অঞ্চল, এক্ষেত্রে জি হবে বেশি। এই জন্য এই জি এর মান পৃথিবীর ব্যাসার্ধের উপর নির্ভর করছে। তাহলে আমরা এতক্ষণ দুটি সূত্র পড়লাম, একটি হচ্ছে নিউটনের মহাকর্ষ বল F = g m1m2/d², এবং অন্য আরেকটি সূত্র পেয়েছি আমরা অভিকর্ষ বলের F = g m/r², এবং এই g m/r² থেকে আমরা আরেকটি সূত্র পেলাম অভিকর্ষ ত্বরণের g = gm/r²। এই সূত্রের সাহায্যে আমরা এই অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করতে পারবো। এখন যদি কোনো বস্তু পৃথিবী থেকে আর দূরত্বে না থেকে, এই বস্তুটি যদি পৃথিবী থেকে ভূপৃষ্ঠ থেকে কিছুটা উপরে থাকে, অর্থাৎ এই জায়গাতে থাকে, তখন এটার দূরত্ব যদি আমরা h ধরে নেই, এই দূরত্ব যদি আমরা h ধরে নেই, তখন কিন্তু সূত্রটা আমাদের অন্যরকম হবে। তখন সূত্রটি কিরকম দাঁড়াবে, এই ভূপৃষ্ঠ থেকে এই h উচ্চতা নিয়ে গেলে তখন অভিকর্ষ ত্বরণের মান কমতে থাকবে, কারণ এক্ষেত্রে দূরত্ব বেড়ে গেলে অভিকর্ষ ত্বরণের মান কমে, কারণ ব্যস্তানুপাতিক আছে। দূরত্ব যদি বেড়ে যায় অভিকর্ষ ত্বরণের মান কমে। সেক্ষেত্রে সূত্রটি হবে আমাদের, আমরা যদি ভূপৃষ্ঠ থেকে h উচ্চতায় কোনো বস্তু নিয়ে যাই, তখন সূত্রটি আমরা এইভাবে দেখাতে পারবো, যে সূত্রটি এরকম হবে। এই ভূপৃষ্ঠ থেকে h উচ্চতায় যদি কোনো বস্তু নিয়ে যাই, এটা হচ্ছে আমাদের পৃথিবীর ব্যাসার্ধ r, তখন আমাদের সূত্রটি হবে এই m ভরের বস্তু যদি নিয়ে যায়, তাহলে v সমান হবে g m/r+h²। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই আর এর মান যেহেতু বেশি, তাহলে জি এর মান কম। তার মানে ভূপৃষ্ঠ থেকে উপর দিকে গেলে জি এর মান কমতে থাকে, এবং ভূপৃষ্ঠের জি এর মান সর্বোচ্চ থাকে, এবং ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে গেলেও জি এর মান কমতে থাকে। ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে আস্তে আস্তে পৃথিবীর কেন্দ্রেতে চলে আসলে জি এর মান একেবারে শূন্য হয়ে যায়। এটা আমাদের মনে রাখতে হবে। এখন কথা হচ্ছে জি এর মান ভূপৃষ্ঠতে বেশি, উপর দিকে গেলেও কমে এবং নিচের দিকে গেলেও জি এর মান কমতে কমতে শূন্য হয়ে যায়। এখন আমরা উপর দিকে গেলাম 2 কিলোমিটার এবং নিচের দিকে যদি আমরা 2 কিলোমিটার যাই, কোন দিকে জি এর মান বেশি হারে কমবে আমাদের মনে রাখতে হবে। উপর দিকে গেলে উপর দিকে 2 কিলোমিটার এবং নিচের দিকে 2 কিলোমিটার, এর মধ্যে যদি সমান দূরত্বই উপরে অথবা নিচে যায়, উপরের ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের মান বেশি হারে কমবে। তার মানে ভূপৃষ্ঠ থেকে 2 কিলোমিটার উপরে গেলে জি এর মান বেশি কমবে, এবং ভূপৃষ্ঠ থেকে 2 কিলোমিটার নিচে আসলে জি এর মান কম কমবে। এটি আমাদের মনে রাখতে হবে। আমাদের অবশ্যই মনে রাখতে হবে এই মহাকর্ষ ধ্রুবক জি এর একটা মান আছে, এবং এর মান হচ্ছে 6.63 গুণন 10⁻⁻11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। এই মানটি আমাদের মুখস্থ রাখতে হবে। এবং আমাদের আরেকটি বিষয় মনে রাখতে হবে, জি এর আদর্শ মান হচ্ছে 9.80655। জি এর আদর্শ মান হচ্ছে 9.665 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটি হচ্ছে জি এর আদর্শ মান, এবং আমরা হিসাব করার সুবিধার জন্য এই জি এর মান ধরবো আমরা 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটি ধরবো আমরা হিসাব করার সময়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে অভিকর্ষ ত্বরণের মান, এই অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর ব্যাসার্ধের উপর নির্ভর করে। এই জন্য পৃথিবীর ব্যাসার্ধ যদি কমে যায়, তাহলে জি এর মান বেড়ে যাবে, যেমন মেরু অঞ্চলের জি এর মান বেশি, এবং ব্যাসার্ধ বেড়ে গেলে জি এর মান কমে যাবে, যেমন বিষুবীয় অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ বেশি, এই জন্য জি এর মান কম। এটা আমাদের মনে রাখতে হবে। তারপর আমরা দেখব যে পরন্ত বস্তুর সূত্র। পরন্ত বস্তু সম্পর্কে গ্যালিলিও 3টি সূত্র বের করেন। এর মধ্যে পরন্ত বস্তুর প্রথম সূত্রটি হচ্ছে, স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। তার মানে প্রথম সূত্রের মধ্যে আমরা বলতে পারি, এক্ষেত্রে একটি বস্তু এবং সমান উচ্চতা থেকে অন্য আরেকটি বস্তুকে যদি ছেড়ে দেই, সকল বস্তু এখান থেকে যদি আমরা ভারী বস্তুকে ছেড়ে দেই,
এবং এখান থেকে যদি আমরা একটা হালকা বস্তুকে ছেড়ে দেই, তাহলে এই ভারী বস্তু এবং হালকা বস্তু দুটি একই সাথে মাটিতে পড়বে, সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। তাহলে এই সূত্রটিকে যদি আমরা আবারও যদি বলি, সেটি হচ্ছে স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। তার মানে একটি হালকা বস্তু এবং অন্য আরেকটি ভারী বস্তু একই সাথে একই সময়ে মাটিতে পড়বে। এটি হচ্ছে পড়ন্ত বস্তুর প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রটি যদি আমরা বলি, দ্বিতীয় সূত্রটির এক্ষেত্রে একটি বস্তু এবং এক্ষেত্রে অন্য আরেকটি বস্তু যদি আমরা চিন্তা করি, দ্বিতীয় ক্ষেত্রে আমরা চিন্তা করব যে এই বস্তুটি স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরিণত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। তার মানে এই বস্তুটি যখন এখানে পড়তে থাকবে, এই ক্ষেত্রে যদি তার বেগ যদি আমাদের v1 হয় এবং সময় যদি আমাদের t1 লাগে, তাহলে এক্ষেত্রে এই সূত্র মতো হবে তার বেগ তার সময়ের সমানুপাতিক। এবং এই বস্তুটি অর্থাৎ এই বস্তুটি মূলত আমরা এই বস্তুটি এতটুকু পড়ার জন্য বেগ v1 এবং এই একই বস্তুটি সম্পূর্ণ পড়ার জন্য অর্থাৎ এতটুকু পড়ার জন্য বেগ যদি v2 হয় এবং এক্ষেত্রে পড়ার জন্য সময় যদি আমাদের t2 হয়ে থাকে, তাহলে সূত্র মতো হবে v2 সমানুপাতিক t2। তার মানে বস্তু যত সময় ধরে পড়তে থাকবে ততই তার বেগ বৃদ্ধি পেতে থাকবে। অর্থাৎ এই সমীকরণ অনুসারে আমরা লিখতে পারি v1 সমানুপাতিক t1 বা v1 সমান kt1। এক্ষেত্রে লিখতে পারি v1/t1 সমান k। ঠিক একইভাবে এই সমীকরণ থেকে আমরা লিখতে পারি v2 সমান kt2, লিখতে পারি v2/t2 ইকুয়াল টু k। সমীকরণ এটা হচ্ছে k এবং এটা হচ্ছে k, তাহলে এটা এবং এটা এই দুইটি সমীকরণ থেকে আমরা লিখতে পারি v1/t1 সমান v2/t2। এটি হচ্ছে পড়ন্ত বস্তুর দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র থেকে আমরা এই সমীকরণটা পাই v1/t1 v2/t2। এখন প্রশ্ন হচ্ছে, এই সমীকরণের সাহায্যে পরীক্ষায় MCQ এসে থাকে, খুবই গুরুত্বপূর্ণ একটি সমীকরণ। অনেক সময় বলে যে একটি পড়ন্ত বস্তু 3 সেকেন্ড সময়ে যদি বেগ হয় আমাদের 40 মিটার পার সেকেন্ড, তাহলে তার 7 সেকেন্ড সময় তার বেগ কত হবে। তার মানে এই অঙ্কটা যদি আমাদের এইভাবে বলে যে একটি পড়ন্ত বস্তু 3 সেকেন্ড সময় বেগ হয় 40 মিটার পার সেকেন্ড, তাহলে আমরা এই কাজ করব 40 মিটার পার সেকেন্ড এবং সময় ছিল 3 সেকেন্ড, তাহলে 3 এক্ষেত্রে 7 সেকেন্ড সময় বেগ কত হবে, তাহলে এখানে বসবে 7 এবং এক্ষেত্রে হবে আমাদের v2। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা খুব সহজেই এই v2 এর মান নির্ণয় করতে পারবো এবং সেটির একক হচ্ছে মিটার পার সেকেন্ড। ঠিক একইভাবে পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্র যদি আমরা দেখি, যে পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্র বিনা বাধায় মুক্তভাবে পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্ব। তার মানে একটি বস্তু যদি এতটুকু পরে যদি সে এই দূরত্ব অতিক্রম করে, তাহলে সময় যদি t নেয়, তাহলে সূত্র মতো হচ্ছে h সমানুপাতিক t²। তার মানে স্থির অবস্থান থেকে মুক্তভাবে পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত অতিক্রান্ত দূরত্ব, সময়ের বর্গের সমানুপাতিক। তার মানে দূরত্বটা হবে সময়ের বর্গের সমানুপাতিক। এটি ছিল বেগ এবং সময়ের সূত্র। বেগ এবং সময়ের সমানুপাতিক ছিল, সমানুপাতিক। আর এটি হচ্ছে দূরত্ব এবং সময়ের একটি সূত্র। এই সূত্র থেকে আমরা ঠিক একইভাবে লিখতে পারি যে h1 সমানুপাতিক t1 স্কয়ার বা h1 সমান k t1 স্কয়ার। ঠিক একইভাবে লিখতে পারি h1/t1 স্কয়ার ইকুয়াল টু k। আবার যখন পর্যন্ত বস্তুটি অন্য আরেকটি দূরত্ব এখান থেকে যদি এতটুকু দূরত্ব যদি সে পড়ে যায়, এই ক্ষেত্রে যদি আমাদের দূরত্ব h2 হয়, তাহলে সময়টিও কিন্তু বেশি লাগবে। দূরত্ব যদি h2 হয়ে থাকে, সময়টিও বেশি লাগবে, সেক্ষেত্রে সময় লাগবে t2। ঠিক একইভাবে আমরা এখান থেকে লিখতে পারি, অনুরূপভাবে এটার মতো আমরা লিখতে পারি h2/t2 স্কয়ার ইকুয়াল টু k। আমি সেটি আর বিস্তারিত ব্যাখ্যা না করে অনুরূপভাবে লিখতে পারি এরকম। তাহলে এই k এবং এই k যেহেতু সমান, তাহলে এটা এবং এটা এই দুটি সমান হবে, এই জন্য আমরা লিখবো
লিখতে পারবো h1/t1 স্কয়ার সমান h2/t2 স্কয়ার। আমরা এটি লিখতে পারবো। এটি হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে তৃতীয় সূত্র। এখন যদি বলে যে একটি পরন্ত বস্তু 3 সেকেন্ড সময়ে 27 মিটার দূরত্বে গেল, সে 10 সেকেন্ড সময়ে কত মিটার দূরত্ব যাবে? তার মানে আমরা এই দূরত্ব এবং সময় যদি বলে, তাহলে 3 সেকেন্ড সময় হলে t1 মান ছিল আমাদের 3, তাহলে 3 স্কয়ার। 3 সেকেন্ড সময়ে সে 27 মিটার দূরত্ব যদি যায় কথার কথা, তাহলে সে 10 সেকেন্ড সময় কতটুকু যাবে? তাহলে 10 স্কয়ার হবে। এবং h2 এর মান ছিল হোয়াট, কতটুকু যাবে? এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, তাহলে আমরা h2 এর একটা মান পাবো। h2 এর মানটা হচ্ছে এত মিটার যাবে। তার মানে পরন্ত বস্তুর যদি অঙ্ক আসে, তাহলে আমাদের এই সূত্র অনুসারে করতে হবে। দূরত্বর সূত্র যদি আসে যে 3 সেকেন্ড সময় এত মিটার যায়, 7 সেকেন্ডে কত যাবে বা 10 সেকেন্ডে কত যাবে, তাহলে এই সূত্র দ্বারা করব। আর যদি ব্যাগের ক্ষেত্রে বলে একটি পরন্ত বস্তু 3 সেকেন্ড সময়ে তার ব্যাগ এত হয়, তার 60 সেকেন্ড সময় ব্যাগ কত, এই ধরনের যদি অঙ্ক এসে থাকে, তাহলে আমরা এই সূত্র দ্বারা করব। তার মানে আমরা পরন্ত বস্তুর 3টি সূত্রের মধ্যে 2টি সূত্রের ইকুয়েশন আছে। একটি ইকুয়েশন হচ্ছে v1/t1 সমান v2/t2, এবং অন্য একটি ইকুয়েশন হচ্ছে h1/t1 স্কয়ার সমান h2/t2 স্কয়ার। এই সমীকরণ দুটি দ্বারা আমরা সাধারণত পরন্ত বস্তুর অঙ্কগুলো করে থাকবো, অর্থাৎ এমসিকিউ গুলো করে থাকবো। আমরা গতির যে সূত্রগুলো জানি, গতির প্রথম সূত্রটি ছিল v সমান u প্লাস এটি, এবং দ্বিতীয়টি ছিল s সমান ut প্লাস হাফ এটি স্কয়ার। 3 নম্বর সূত্রটি ছিল b স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as। 4 নম্বর সূত্র ছিল s সমান u প্লাস v/2 ইন্টু t। আসলে এই সূত্রগুলোকে যদি আমরা পরন্ত বস্তুর ক্ষেত্রে চিন্তা করি, তাহলে এটি ছিল আমাদের গতির সমীকরণ। এই সূত্রগুলোকে যদি আমরা পরন্ত বস্তুর ক্ষেত্রে চিন্তা করি, তখন এই সূত্রটি হবে আমাদের এরকম। একটি বস্তু যদি পড়তে থাকে, তখন অভিকর্ষ ত্বরণ কাজ করে, তখন হবে v সমান u প্লাস vt। এটি হবে এই পরন্ত বস্তুর ক্ষেত্রে। এবং এই সমীকরণটি দাঁড়াবে পরন্ত বস্তুর ক্ষেত্রে s এর জায়গায় h হবে ut প্লাস হাফ vt স্কয়ার, এটা হবে পরন্ত বস্তুর ক্ষেত্রে। এবং এই সমীকরণটি হবে b স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2gh হবে। এবং এই সমীকরণটি হবে h সমান 2 প্লাস b/2 ইন্টু t। একটু ভালো করে খেয়াল করলে দেখা যাচ্ছে যে এটি হচ্ছে পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্র। এটি পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্র আসলে কিভাবে? আমরা জানি যে একটি বস্তু যখন পড়তে থাকবে, তখন তার শেষ বেগ যদি b হয় এবং আদি বেগ যদি 0 হয়, তখন এই সমীকরণ থেকে আমরা লিখতে পারবো এরকম b সমান 0 প্লাস gt। এরকম আমরা লিখতে পারবো, কারণ একটা পরন্ত বস্তুর আদি বেগ যদি 0 হয়, এখান থেকে লিখতে পারবো b সমান gt। এবং এই সমীকরণ থেকে আমরা লিখতে পারবো b সমানুপাতিক t, অর্থাৎ এই g হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। যদি চিন্তা করি, তাহলে b সমানুপাতিক t। এখান থেকে দেখা যাচ্ছে যে এটি ছিল পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্র। পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্র ছিল। ঠিক একইভাবে যদি আমরা দেখি যে এই সূত্রটি আমরা যদি চিন্তা করি, একটি বস্তু যদি স্থির অবস্থা থেকে পড়তে থাকে, তখন তার আদিবেগ 0 এবং হাফ এবং জি এগুলো ছিল ধ্রুবক। তাহলে আদিবেগ যদি 0 হয়, এই টোটালটা 0, এবং হাফ জি এটা যদি ধ্রুবক হয়ে থাকে, তাহলে h সমানুপাতিক টি স্কয়ার, সময়ের বর্গের সমানুপাতিক। তার মানে এখান থেকে আমরা লিখতে পারবো h সমানুপাতিক সময়ের বর্গের সমানুপাতিক। h হচ্ছে সময়ের বর্গের সমানুপাতিক। এটি ছিল মূলত পরন্ত বস্তুর তৃতীয় সূত্র। এটি ছিল আমাদের তৃতীয় সূত্র। তার মানে এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটি হচ্ছে পরন্ত বস্তুর সূত্র। ঠিক একইভাবে এগুলো হচ্ছে পরন্ত বস্তুর সূত্র, অর্থাৎ গতির সমীকরণগুলো পরন্ত বস্তুর সূত্র হিসেবে যখন ব্যবহার করব, তখন এই সাধারণ ত্বরণের পরিবর্তিতে আমরা এক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ ব্যবহার করব। এখন আমরা কয়েকটি সূত্র দেখব যে একটি বস্তু যদি উপর দিকে নিক্ষেপ করা হয়, তাহলে এটি কত সময় শূন্যে ভাসবে। এই বস্তুটিকে আমরা যদি উপরের দিকে নিক্ষেপ করি, তাহলে এটি কত সময় শূন্যে ভাসবে। এই বস্তুটি আগে উপরে উঠবে, তারপর এই বস্তুটি আবার উপর থেকে নিচের দিকে পড়া শুরু করবে। এক্ষেত্রে মোট সরণ হচ্ছে 0। মোট সরণ যদি 0 হয়, আমরা জানি h সমান ut মাইনাস হাফ vt স্কয়ার। এক্ষেত্রে h সমান 0 হবে, এক্ষেত্রে হবে আমাদের ut মাইনাস হাফ
জিটি স্কোয়ার, বা এক্ষেত্রে লিখবো আমরা হাফ জিটি স্কোয়ার সমান ইউটি, একটা টি যদি চলে যায় তাহলে এক্ষেত্রে আমরা লিখবো জিটি বাই 2 সমান ইউ, এটাকে লিখতে পারবো জিটি সমান 2u, তাহলে আমরা লিখতে পারবো টি সমান 2u বাই জি। তার মানে একটি বস্তুকে যখন আমরা ইউ বেগে নিক্ষেপ করবো, এটি ব্যাগ ছিল, আদি বেগ ছিল ইউ, এই জন্য সে উপর দিকে উঠলো এবং সে কিছুক্ষণ পরে পড়ে গেল। যদি ইউ বেগে উপর দিকে নিক্ষেপ করা হয়, সেটি উপর দিকে ওঠার পর যদি পড়ে যায়, মোট সরণ শূন্য, শূন্য যদি এই ক্ষেত্রে এই সমীকরণের মধ্যে আমরা বসাই, তাহলে আমরা এই সময়টা পাই 2u বাই জি। তার মানে একটি বস্তুকে যদি আমরা 32 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করি, তাহলে ইউ এর মান হবে 32 আর জি এর মান হচ্ছে 9.8। এক্ষেত্রে যে মানটা আমরা পাবো এটি হচ্ছে আমাদের মোট উঠা এবং নামার সময়, এত সেকেন্ড পাবো আমরা। তার মানে একটি বস্তুকে যদি উপর দিকে নিক্ষেপ করা হয়, তাহলে এটি কত সময় শূন্য বাজবে? এটি শূন্য বাজবে টি সমান 2u বাই জি সময়। অর্থাৎ সূত্রটি মূলত দাঁড়ালো, একটি বস্তুকে যদি আমরা উপর দিকে নিক্ষেপ করি, তাহলে এটাকে আমরা বলি উড্ডয়ন কাল, শূন্যে ভাষা বা উড্ডয়ন কাল। উড্ডয়ন কাল সূত্রটা আমরা বড় হাতে টি যদি লিখি, তাহলে টি সমান লিখবো 2u বাই জি। 2u বাই জি এটি হচ্ছে মূলত উড্ডয়ন কালের সমীকরণ। তার মানে এই সমীকরণ দ্বারা আমরা অনেক অঙ্ক করতে পারবো। তারপর যদি বলা হয় যে একটি বস্তু উপরের দিকে নিক্ষেপ করা হলো, বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, তাহলে এই বস্তুটিকে আমরা ইউ বেগে নিক্ষেপ করলাম, বস্তুটি ব্যাগ হচ্ছে ইউ, ইউ বেগে নিক্ষেপ করলাম, সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, আমরা ধরলাম সর্বোচ্চ এইচ উচ্চতায় উঠবে। তাহলে সর্বোচ্চ উচ্চতা যদি উঠে, তখন তার শেষ বেগ শূন্য হবে, কারণ ধীরে ধীরে তার বেগ শূন্য হবে, শেষ বেগ শূন্য। আমরা একটা সূত্র জানি যে বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। এক্ষেত্রে উপর দিকে নিক্ষেপ করলে সূত্র মাইনাস ব্যবহার করতে হবে, এবং সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ যদি শূন্য হয়, তাহলে এটা হবে ইউ স্কোয়ার মাইনাস 2gh। এটাকে যদি আমরা লিখি 2gh সমান লিখতে পারবো এইচ ইউ স্কোয়ার, তাহলে এইচ সমান আমরা লিখতে পারবো ইউ স্কোয়ার বাই 2g। তার মানে একটি বস্তু সর্বোচ্চ কত উচ্চতা উঠবে, এইচ সমান ইউ স্কোয়ার বাই 2g, এই সূত্র ব্যবহার করে আমরা অঙ্কটি করতে পারবো। যদি ইউ এর মানটা দেওয়া থাকে যে একটি বস্তুকে 40 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো, এটি সর্বোচ্চ কত উচ্চতা উঠবে, এই অঙ্কের ক্ষেত্রে আমরা এইখানে মান বসাই দিব এইচ সমান ইউ স্কোয়ার বাই ডিজি। তাহলে ইউ এর মান ছিল 40 স্কোয়ার, ক্ষেত্রে 2g, বি এর মান ছিল 9.8। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে একটা মান পাবো, এবং সেটা হচ্ছে এত মিটার উচ্চতায় বস্তুটি উঠেছিল। তার মানে এটি হচ্ছে সর্বোচ্চ উচ্চতা ওঠার সূত্র। আমরা লিখে নিতে পারি যে সর্বোচ্চ উচ্চতা সূত্র হচ্ছে আমাদের এইচ সমান ইউ স্কোয়ার বাই 2g, এবং উড্ডয়ন কাল বা সময় হচ্ছে 2u বাই জি। এটি হচ্ছে উড্ডয়ন কালের সূত্র। মনে করি একটি বস্তু টি সময়ে এইচ টি দূরত্ব সে নিচের দিকে পড়ে গেল, এবং অন্য আরেকটি বস্তু টি মাইনাস 1 সেকেন্ড সময়ে এইচ টি মাইনাস 1 দূরত্ব পড়ে গেল, অর্থাৎ এতটুকু দূরত্ব পড়ে গেল। টি সময় পড়ে গেল এইচ টি দূরত্ব মানে এতটুকু, এবং টি মাইনাস 1 সেকেন্ড সময়ে সে পড়ে গেল কম দূরত্ব। এক্ষেত্রে আমরা যদি বলি যে এই এত সেকেন্ডে সে কতটুকু পড়লো, তার মানে আমরা বলতে পারবো যদি টি এর মান 10 হয়ে থাকে, তাহলে এটি হচ্ছে আমাদের 9। তার মানে এটি হচ্ছে আমাদের 10তম সেকেন্ডে, অর্থাৎ তম সেকেন্ডে। তম সেকেন্ডে যদি এই ধরনের কোনো অঙ্ক যদি এসে থাকে, তম সেকেন্ডে সে কতটুকু পড়বে, 10তম, 20তম, 30তম যদি এরকম বলে থাকে, তাহলে সূত্রটি হবে আমাদের মূলত এরকম, এস টি এইচ মানে তম সমান ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস 1। এই সূত্রটি আমরা একটু প্রমাণটা যদি একটু দেখি, আমরা মনে করি এস টি এইচ সমান এস টি মাইনাস এস টি মাইনাস 1, অর্থাৎ টি সময় সে পড়লো এবং টি মাইনাস 1 সেকেন্ড সময় পড়লো। টি সময় সে পড়ছে এইচ টি, এবং টি মাইনাস 1 সেকেন্ড সময় পড়ছে এই আমাদের এতটুকু এইচ টি মাইনাস 1। এইচ টি থেকে টি মাইনাস 1 বাদ দিলে আমরা তম সেকেন্ডে সে কতটুকু পড়লো এটা আমরা বের করতে পারবো। এখন এক্ষেত্রে যদি আমরা মান বসাই, ইউটি প্লাস হাফ টি স্কোয়ার মাইনাস ইউটি মানে এক্ষেত্রে হচ্ছে টি মাইনাস 1, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এক্ষেত্রে টি মানে হচ্ছে টি মাইনাস 1 হোল স্কোয়ার। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে হবে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার মাইনাস
ইউটি মাইনাস ইউ প্লাস হাফ এ, এবং এটা হচ্ছে আমাদের সূত্র যদি বসাই তাহলে সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তারপর এটাকে যদি আমরা আরেকটু সরল করি তাহলে হবে আমাদের ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার মাইনাস ইউটি মাইনাস ইউ প্লাস হাফ এ টি স্কোয়ার মাইনাস 2 চলে গেল, এক্ষেত্রে আমাদের থাকবে এটি 2 যদি চলে যায় তাহলে থাকবে আমাদের এটি, তারপর এক্ষেত্রে আমার থাকবে প্লাস a/2। এখন আমরা এটাকে যদি আরেকটু ক্যালকুলেশন করি তাহলে হবে ইউটি প্লাস হাফ ইউটি স্কোয়ার মাইনাস ইউটি মাইনাস মাইনাসে প্লাস ইউ প্লাস মাইনাসে মাইনাস এটি স্কোয়ার বাই 2 মাইনাস মাইনাসে প্লাস এটি প্লাস মাইনাসে মাইনাস a/2। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে হাফ এটি স্কোয়ার, এই হাফ ইটি স্কোয়ার এক্ষেত্রে হাফ ইটি স্কোয়ার চলে গেল, এক্ষেত্রে ইউটি এবং ইউটি চলে গেল, তাহলে আমাদের সমীকরণ থাকলো ইউ প্লাস এটি মাইনাস a/2, ইউ প্লাস 2 মাইনাস এ। এক্ষেত্রে যদি আমরা কমন নেই, হাফ এ যদি কমন নেই তাহলে থাকবে আমাদের 2t মাইনাস 1। সুতরাং এই সমীকরণটি দাঁড়ালো st সমান ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। সুতরাং st সমান দাঁড়ালো ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। এটি যদি পরন্ত বস্তুর ক্ষেত্রে বলে তখন সূত্রটি দাঁড়াবো hth এততম সেকেন্ডে ইউ প্লাস হাফ এ, এর জায়গায় হবে অভিকর্ষ ত্বরণ জি, এক্ষেত্রে হবে 2t মাইনাস 1। এই সূত্রের সাহায্যে আমরা বস্তুটি কত সেকেন্ড সময়ে কত দ্রুত করবে এটি আমরা খুব সহজেই করতে পারবো।